ভাইয়া। ও, ভাইয়া তাহলে কথা বলে শুরু করা যায়। আচ্ছা, ঠিক আছে ভাই। ঠিক আছে। আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের আজকে উইক 9 এর এই সলভ ক্লাসে। আজকে শুরু হচ্ছে তোমাদের একটু ব্যতিক্রম ভাবে ইংলিশ দিয়ে। সাধারণত ইংলিশটা মাঝের দিকে বা শেষের দিকে থাকে। আজকে আমরা প্রথমে ইংলিশ দিয়ে শুরু করছি। তোমাদের সাথে আজকে আছি আমি শাহরিয়ার বাবলা। তো ইংলিশের জন্য লাস্টের দিকে দেখা যায় সময় অল্প থাকে, অনেক স্টুডেন্টকে পাওয়া যায় না। আজকে আমরা এই জন্য শুরুতে রেখেছি যাতে একটু বিস্তারিতভাবে তোমাদের সাথে আলোচনা করা যায় প্রতি বিষয়গুলো নিয়ে, আর দেখিয়ে দিতে পারি তোমাদের যে কয়টা প্রশ্ন আছে। আর তোমরা জানো যে খুব কঠিন কিন্তু কোনো প্রশ্ন ছিল না তোমাদের লাস্ট যে উইকলি এক্সাম। তোমাদের বেশিরভাগগুলো কোনটাকে ফোকাস করেছিল? ন্যারেশন, ভয়েস চেঞ্জ কিংবা এ ধরনের বিষয়। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিংবা ভোকাবুলারি থেকে কিন্তু প্রশ্ন কোনোটাই ছিল না, আমি যতদূর দেখলাম। তাহলে আর কথা না বাড়িয়ে একটা একটা করে আমরা সলভে চলে যাচ্ছি। দেখো, প্রথম প্রশ্ন, স্যার এক্সক্লেইমড উইথ জয় দ্যাট দ্য ম্যাঙ্গো ওয়াজ ভেরি সুইট। কি করতে হবে এটাকে? এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, এটাকে আমাদের এক্সক্লামেটরি বানাতে হবে। তো এক্সক্লামেটরি যদি আমরা করতে চাই তাহলে কি করা যায়? তাহলে সরি, এটা তো একই সাথে হচ্ছে এক্সক্লামেটরি এবং কি করা হয়েছে, ন্যারেশন, দুটো কিন্তু একসাথে করা হয়েছে। অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি এবং সেই সাথে ন্যারেশন করা হয়েছে, ইনডিরেক্ট স্পিচ থেকে ডিরেক্ট, তো দুটোই করতে হয়েছে। তো যারা ভার্সিটিতে রিটেন পরীক্ষা দিব আমরা, তাদের জন্য কিন্তু এই জিনিসগুলো খুব ভালো মতো জানা দরকার। দেখা যাবে তোমাদের একই সাথে বলেছে যে ডিরেক্ট স্পিচকে নেগেটিভ করো এবং সেই সাথে অ্যাফার্মেটিভকে নেগেটিভ বানাও, কিংবা বলে দিবে যে অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লামেটরি বানিয়ে দাও। তো এদিকে কিন্তু আমাদের একটু মনোযোগ দিতে হবে। তো এটার অ্যান্সার কি হবে? এক্সক্লেইমড উইথ জয় মানে তো অবশ্যই একটা আনন্দময় কিছু বোঝাচ্ছে। তাহলে অ্যান্সার হবে হাউ সুইট দ্য ম্যাঙ্গো ইজ। ভালো করে খেয়াল করো যে এখানে বাকিগুলো কেন অ্যান্সার হচ্ছে না। দ্বিতীয়টা অ্যান্সার হবে না কারণ ইনভার্টেড কমার ভেতরে যে শব্দটা শুরু হয় সেটা সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করা হয়। তো এখানে তো স্মল লেটারে লেখা আছে, এজন্য বি নাম্বারটা ভুল। সি নাম্বারে যদি চলে যাই, আমরা ওয়াটার সুইট এই কথাটা কখন ব্যবহার করি তোমরা জানো, যে হাউ কখন ব্যবহার করি আর হোয়াট কখন ব্যবহার করি। যখন দেখবো যে আমরা ভেরি শব্দের পরবর্তীতে কোনো আর্টিকেল নাই, তখন আমরা হাউ শব্দটা ব্যবহার করি, ভেরির পরে যদি আর্টিকেল না থাকে। আর যদি দেখি ভেরির পরবর্তীতে আর্টিকেল আছে, তাহলে সেক্ষেত্রে আমরা হোয়াট শব্দটা ব্যবহার করি। যেমন সারা এক্সক্লেম উইথ জয় দ্যাট দ্য ম্যাঙ্গো ওয়াজ ভেরি সুইট, এখানে ভেরির পরে কি কোনো ওয়ার্ড দেওয়া আছে? না, কিচ্ছু দেয়া নেই। তাহলে অ্যান্সার কি হবে? সারা সেইড হাউ সুইট দ্য ম্যাঙ্গো ইজ। এখানে হোয়াটের তো প্রশ্ন আসছেই না, কারণ ভেরির পরবর্তীতে, সরি, ভেরির আগে কোনো আর্টিকেল থাকতে হবে। যেমন আমি যদি এটাকে এভাবে বলতাম, স্যার এক্সক্লেমড উইথ জয় দ্যাট দ্য ম্যাঙ্গো ওয়াজ, বা তুমি হচ্ছে বলতে পারো দ্য ম্যাঙ্গো ওয়াজ আ ভেরি সুইট, আ ভেরি গুড গার্ল, ইউ আর আ ভেরি গুড গার্ল। তখন কি বলতাম? উদাহরণস্বরূপ, ইউ আর আ ভেরি গুড গার্ল। তাহলে এটাকে আমরা বললাম হোয়াট আ গুড গার্ল ইউ আর, এভাবে। তাহলে ভেরি শব্দটার আগে আর্টিকেল বসতে হবে, কোথায়? আগে। কিন্তু এখানে দেখো ভেরি শব্দের আগে কোনো আর্টিকেল নাই, দ্যাট ইজ ওয়াই এখানে সি, ডি কোনোটাই হবে না অ্যান্সার। অ্যান্সার হবে কোনটা? এ নাম্বারটা হবে অ্যান্সার। দুয়ে যদি চলে যাই, হি সেইড টু মি ওয়্যার ওয়্যার ইউ স্টেইং ওয়েন ইউ ওয়্যার ইন ঢাকা, এটাকে কি করতে হবে? জাস্ট ইনডিরেক্ট বানাই দিতে হবে আমাদেরকে। যেহেতু এটা একটা প্রশ্নবোধক বাক্য, তাই আমাদেরকে আস্ক দিয়ে শুরু করতে হবে। খেয়াল করে দেখো, প্রত্যেকটা সেন্টেন্সের এতটুকু পার্ট কিন্তু সেম, এদিকে তাকানোর কিছু নাই। তাহলে পরে চলে যাব। তাহলে এখানেও পাস্ট টেন্স, এখানেও পাস্ট টেন্স, কি হয়ে যাবে? পরের পাস্টটা পাস্ট পারফেক্টে চলে যাবে। তাহলে দেখো, পাস্ট পারফেক্টে যদি যাই, তাইলে প্রথম দেখাতেই একে বাদ দিয়ে দিতে পারি, কারণ প্রেজেন্ট ইনডেফিনিট আছে বাদ। দ্বিতীয়টাতে প্রেজেন্ট ইনডেফিনিট আছে বাদ। বাকি থাকে কি? বি আর সি। তো বি আর সি এর ভেতরে ভুলটা কোথায় আছে? দেখো, দুটো টেন্স আছে কিন্তু, একটা এখানে ওয়্যার, একটা এখানে ওয়্যার। তাহলে আমাদের কি দুটোকেই বদলাতে হবে না? অবশ্যই। তার মানে ইনডিরেক্ট স্পিচে বা কিংবা ডিরেক্ট স্পিচের ক্ষেত্রে তোমার ইনভার্টেড কমার ভেতরে অর্থাৎ রিপোর্টিং স্পিচের ভেতরে তোমার যতগুলো ভার্ব থাকে প্রত্যেকটাকে চেঞ্জ করতে হবে। তাহলে এইটাকে পাস্ট থেকে পাস্ট পারফেক্ট বানিয়েছি, পরেরটাকেও পাস্ট থেকে পাস্ট পারফেক্ট বানাতে হবে। একটাকে করলাম একটাকে করলাম না, তাহলে কিন্তু হবে না, যেটা বি এর সাথে হয়েছে। তাহলে বি ভুল। বাকি থাকে কোনটা? সি। অ্যান্সার গোস ফর নাম্বার সি, হি আস্কড মি ওয়্যার আই হ্যাড বিন স্টেইং ওয়েন আই হ্যাড বিন ইন ঢাকা। তিনে যদি চলে যাই, ডেভ কল্ড হিম আ লায়ার। তাহলে কল্ড হিম আ লায়ার
যেহেতু এটা পাস্ট টেন্সে আছে তাহলে আমরা প্রথম দেখাতেই বি আর সি কে বাদ দিয়ে দিতে পারি। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হওয়ার তো প্রশ্নই আসে না। তাহলে অ্যান্সার কি হতে পারে, এ অথবা ডি। ভালো করে খেয়াল করো, আমরা যখন ডিরেক্ট স্পিচ লিখি, ডিরেক্ট স্পিচের ক্ষেত্রে আমরা এটাকে ভেঙে বলি সেইড টু। যখন আমরা সেটাকে ইনডিরেক্ট করি তখন এটাকে আমরা সংক্ষেপ করে টোল্ড বলি। যদিও স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আমরা এগুলোকে মানি না, কিন্তু ফর্মাল ইংলিশ, একাডেমিক ইংলিশ কিংবা রিটেন ইংলিশের ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবা, রিটেন স্পিচে অবশ্যই সেইড টু লিখতে হবে, ইনডিরেক্টে অবশ্যই টোল্ড লিখতে হবে। এটা যদি তুমি ইন্টারচেঞ্জ করে দাও তাহলে কিন্তু পরীক্ষায় তোমার নাম্বার কেটে দিবে। তাহলে দেখো এখানে টোল্ড দেওয়া আছে, এটা তো একটা ডিরেক্ট স্পিচ, ডিরেক্ট স্পিচে টোল্ড দেওয়া যাবে না। তাহলে অ্যান্সার কি হবে, এ নাম্বার, ডেভিড সেইড টু হিম, ইউ আর আ লায়ার। 4 নম্বরে চলে যাই, হি সেইড টু মি, লেট আস গো হোম টুগেদার। লেট আস যদি থাকে, তুমি লেটাস বা লেটস একই কথা, লেটাস কিংবা লেটস, এটা থাকলে সেটাকে আমরা যখন ইনডিরেক্ট স্পিচে নিয়ে যাব সেক্ষেত্রে কি করব, আমরা আমরা প্রপোজ শব্দটা আনতে পারি। কি আনতে পারি, প্রপোজ আনতে পারি অথবা সাজেস্ট আনতে পারি। তো এখানে কিন্তু প্রপোজালটাই বোঝাচ্ছে, সাজেশন তো দিচ্ছে না। তাহলে আস্ট, আর্গুড এগুলো তো হবে না, আর্জ আর আস্ট এই দুইটা আগেই বাদ। বাকি থাকে কি, এ নাম্বার আর বি নাম্বার। তো দেখো এতটুকু পর্যন্ত সেম থাকে। তো আমরা কি জানি, he proposed to me that we should go home together, he proposed me to go home together। তো এই দুটোর ভিতরে পার্থক্য কোথায়, সে আমাকে বলেছে আমরা সবাই মিলে যাই। তুমি যদি এখানে লেটাস যদি না থেকে শুধু ইউ অ্যান্ড মি থাকতো, এরকম কোনো ব্যাপার থাকতো, আমরা এটাকে অ্যান্সার করে দিতে পারতাম, হি প্রপোজড মি টু গো হোম টুগেদার। ঠিক আছে, কিন্তু এখানে আস শব্দটা যেহেতু আছে, লেটাস আলাদা করেছি। আর আমরা মানে কি, এখানে আস মানে কিন্তু শুধু তুমি আর আমি মিলে আমরা হয় না, আমরা জানি সে, আমি এবং তুমি মিলে আমরা হয়। তো এই নিয়মটা কিন্তু এখানে খাটাতে হবে আমাদেরকে। তো এই আসের ভিতরে হি যেমন আছে, মি যেমন আছে, না দেখা থার্ড পার্সনও একজন আছেন। ঠিক আছে, সেই জন্য আমরা এখানে শুধুমাত্র এই বাক্য যদি শেষ করে দেই তাহলে কথাটা শুধুমাত্র হি আর মি এর ভিতরেই সীমাবদ্ধ থেকে গেল। ওই অদৃশ্য অদেখা থার্ড পার্সন তাকে কিন্তু উল্লেখ করলাম না। এই জন্য কি করতে হবে, হি প্রপোজড মি দ্যাট উই শুড, আবার উইটা নিয়ে আসলাম যাতে ক্লিয়ার হয়ে যায় ব্যাপারটা, যে আস বলতে শুধু সেই দুইজন থাকলেও কোনো সমস্যা নাই, সেই দুইজনের সাথে আরো পাঁচজন থাকলেও সমস্যা নাই, তিনজন হইলেও সমস্যা নাই। কিন্তু তুমি যখন এ নাম্বার অ্যান্সার করতেছো তুমি কিন্তু এটাকে স্কুইজ করে দিচ্ছ, তার মানে শুধুমাত্র হি আর মি এর ভিতরে সীমাবদ্ধ। কিন্তু আমি এটাকে বি নাম্বারে ওপেন করে দিলাম, দ্যাট ইজ ওয়াই কারেক্ট অ্যান্সার হচ্ছে বি, হি প্রপোজড টু মি দ্যাট উই শুড গো হোম টুগেদার। 4 নাম্বার গেল। 5 নাম্বারে যদি চলে যাই, ওয়াটার লগিং। ওয়াটার লগিং মানে কি, ওয়াটার লগিং মানে হচ্ছে জলাবদ্ধতা। তো ওয়াটার লগিং ইজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি। তো আমাদের দেশের খারাপ সমস্যাগুলোর ভেতরে অন্যতম একটা সমস্যা কি, ওয়াটার লগিং। এটাকে কি করতে হবে, পজিটিভ করতে হবে। তাহলে ওয়ান অফ দ্য থাকলে আমরা কি করি, ওয়ান অফ দ্য থাকলে আমরা ভেরি ফিউ দিয়ে করি। ঠিক আছে, এটা তো জানা কথা। তাহলে ভেরি ফিউ দিয়ে কোনটা শুরু হয়েছে, এ নাম্বার না, সি নাম্বার, ডি নাম্বার, কোনোটাই তো শুরু হয় নাই। কোনটা শুরু হয়েছে, বি। ভেরি ফিউ প্রবলেমস, ভেরি ফিউ এর পরে সাবজেক্টটা তোমার কি হয়ে যায়, প্লুরাল হয়ে যায়, ভার্বটাও প্লুরাল। ভেরি ফিউ প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি আর, তারপরে অ্যাজ বসবে তোমার পজিটিভ ডিগ্রির দুই সাইডে, ভেরি ফিউ প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি আর অ্যাজ ব্যাড অ্যাজ ওয়াটার লগিং। অন্য কোনোটাই হয় না অ্যান্সার। কারণ দেখো এখানে ভেরি ওয়ার্স প্রবলেম বলছো, ওয়ার্স আমরা কখন বলবো, কম্পারেটিভ সেন্টেন্স। তো কম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে তো আমরা এখানে একটা দেন দেওয়ার কথা ছিল, কিন্তু দেন তো দেই নাই, তো এটা ভুল। তারপরে ওয়াটার লগিং ইজ ওয়ার্স দেন, এটাও একটা কম্পারেটিভ বাক্য হয়ে গেছে, তো এটাকে তো পজিটিভ করতে বলছে, কম্পারেটিভ না। আর এখানে নো আদার দিয়ে করতে পারবো না, এই কারণে কারণ ওয়ান অফ দ্য দেয়া আছে। যদি ওয়ান অফটা না থাকতো, যদি বলা হতো ওয়াটার লগিং ইজ দ্য ওয়ার্স্ট প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি, তাহলে এ নাম্বার অ্যান্সার হইতো। যদি ওয়ান অফ না থাকতো, এই ওয়ান অফটা থাকার কারণেই অ্যান্সারটা নো আদার না হয়ে ভেরি ফিউ দিয়ে শুরু হয়েছে। আশা করি বুঝেছো। 6 নম্বরে চলে যাই, লেট মি রিচ মাই অফিস এন্ড দেন আই শ্যাল টক টু হিম। তাহলে এটাকে কমপ্লেক্স করব। এখন কি আছে, এখন আছে কম্পাউন্ড সেন্টেন্সে এই অ্যান্ডটাকে আমার তুলে দিতে হবে। তো অ্যান্ডটাকে আমি অ্যান্ডকে শুধু তুলবো না, অ্যান্ডেড দেন দুটো একসাথে কিন্তু এখানে একটা ক্লজ মার্কার। তাহলে অ্যান্ড দেন দুটো একসাথে ক্লজ মার্কার। তো ফ্যান বয়েজদের নিয়মটা মিলে গেল। তোমাদের অবশ্যই ফ্যান বয়েজদের কথা মনে আছে, ফর, অ্যান্ড, নর, বাট, অর, আদারওয়াইজ, ইয়েট অ্যান্ড সো, এই শব্দগুলো থাকলে সেটা কম্পাউন্ড
হয়ে যায়। তো এখান থেকে অ্যান্ড দেন কে উঠাই দিয়ে আমি অন্য হোয়াইট বাসের যে কোনো একটা শব্দ ব্যবহার করতে পারি। হোয়াইট বাসের ভেতরে কি কি আছে? অ্যাজ, ওয়েন, তারপরে হাউএভার, ইফ, দো, তারপরে ইভেন ইফ, তারপরে বিতে হচ্ছে তোমার বিকজ, ইউতে আনলেস, এসতে সিন্স। তো এই শব্দগুলো থেকে আমি কি ব্যবহার করতে পারি? ডাব্লিউএইচ ওয়ার্ডগুলোর ভিতর থেকে হোয়েনটাকে ব্যবহার করতে পারি এখানে। তাহলে অ্যান্ড দেন কিন্তু একটা সময় বোঝাচ্ছে। তো সময় বোঝানোর ক্ষেত্রে আমরা কমপ্লেক্স থেকে যখন কম্পাউন্ড করব, তখন অ্যান্ড দেনকে তুলে দিয়ে আমরা হোয়েন বসাই দিব। এই নিয়মটা মাথায় রেখো। তাহলে অ্যান্ড দেন কে তুলে দিয়ে কি বসাতে পারি আমরা? আমরা চাইলে সেখানে ওয়েন বসাতে পারি। তাহলে আই শ্যাল টক টু হিম ওয়েন আই রিচ মাই অফিস। ঠিক আছে? তাহলে লেট মি রিচ মাই অফিস, এটাকে আমরা চেঞ্জ করে ফেলবো। ঠিক আছে? দেখো এখানে বাকি অপশনগুলো যদি দেখি, লেট মি রিচ মাই অফিস, অ্যান্ড আছে, তারপর মানে কি, এটা এখনো কম্পাউন্ডে আছে, কমপ্লেক্স কিন্তু হইল না। আই শ্যাল রিচ মাই অফিস টু টক টু হিম, এটা সিম্পলে আছে, কারণ ফাইনাইট ভার্ব একটা, সো এটাও তো অ্যান্সার হবে না। আই শ্যাল রিচ টু মাই অফিস অ্যান্ড টক টু হিম, অ্যান্ড আছে, তারপরও সে কি কম্পাউন্ড, তাহলে অপশন কিন্তু ইলিমিনেট করা যায়। সি ডি এ কোনোটাই অ্যান্সার না। তাহলে বি নাম্বার পড়ে দেখো, আই শ্যাল টক টু হিম, ওয়েন কোথায় বসে? সাবঅর্ডিনেটিং ক্লজ মার্কার হিসেবে বসে। সাবঅর্ডিনেটিং ক্লজ মার্কার কোন বাক্যে থাকে? কমপ্লেক্স বাক্যে থাকে। তো চোখ বন্ধ করে অ্যান্সার করে দেওয়া যায় বি নাম্বারটা। এরপরে দেখি 7 নম্বরে যদি যাই, দ্য ডে ইজ টু হট, সো হট দ্যাট আই ক্যান নট গো। আমরা জানি যখন হচ্ছে সো দ্যাট দিয়ে কোনো বাক্য শুরু হয়, কোনো সিম্পল বাক্য শুরু হয়, সরি কোনো কমপ্লেক্স বাক্য হয়, সেটাকে সিম্পল করার ওয়ে কি? সেটাকে আমরা টু টু দিয়ে করতে পারি, টু টু দিয়ে। তাহলে প্রথম সোটা উঠে যে টু বসবে, পরের দ্যাট উঠে যে টু বসবে। তাহলে দেখো দ্য ডে ইজ, এখানে সো এর বদলে টু বসছে, টু হট। তারপরে দেখো দ্যাটের বদলে টু বসছে কোথায়? পরে যে, দ্য ডে ইজ টু হট ফর মি টু গো আউট। ঠিক আছে? তাহলে ফর মি কেন হইল ভাইয়া? কারণ এইখানে আই আছে কি একটা সাবজেক্ট। আমাদের কি কি বিষয় মাথায় রাখতে হবে? যে ফাইনাইট ভার্ব থাকতে হবে, সাবজেক্ট থাকতে হবে একটা করে। কোথায়? সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে। তো তুমি যদি আই কে রেখে দাও, তাইলে দ্য ডে একটা সাবজেক্ট, আই আরেকটা সাবজেক্ট। তো দুইটা সাবজেক্টে ঝামেলা পাকাবে না? দুইটা সাবজেক্ট হইলে কি সে আর সিম্পল সেন্টেন্স থাকে না? তো এটাকে কি বানাই দিতে হবে? এটাকে অবজেক্ট বানাই দিতে হবে আমাদেরকে। দেখো আই কে মি বানাই দেওয়া হয়েছে একটা প্রিপোজিশন বসাই দিয়ে। দ্য ডে ইজ টু হট ফর মি টু গো আউট, এটা হয়ে যাবে অ্যান্সার। এ নাম্বারটা ঠিক ওই কারণেই হয় নাই, এটা তোমার সিম্পল হয় নাই, এটা তোমার কম্পাউন্ড হয়ে গেছে। অ্যান্ড সো বসছে, আরেকটা সাবজেক্ট আরেকটা ভার্ব, তাহলে এ নাম্বারটা ভুল। সি নাম্বার দেখো, দ্য ডে বিইং হট ফর মি টু গো আউট। তাইলে দেখো এই বাক্যে কোনো ভার্বই নাই, এই বাক্যে কোনো ফাইনাইট ভার্ব নাই। বিইং ফাইনাইট ভার্ব না, টু গো ফাইনাইট ভার্ব না, তাহলে তো বাক্যই হলো না। সি নাম্বার প্রথমত কোনো বাক্যই হয় নাই। অ্যান্ড ফাইনালি দ্য ডে ইজ সো হট ফর মি, গো আউট বলে তো কথা নেই, এখানে কি দিতাম আমার? এখানে টু গো আউট দিতে হতো। তো এটাও ভুল তোমার। থাকলো কোনটা? বি নাম্বার, দ্য ডে ইজ টু হট ফর মি টু গো আউট, বি নাম্বারটা অ্যান্সার হবে। ঠিক আছে? এরপরে দেখি 8 নাম্বারটা, দ্য ফ্রেস্কো ইজ ভেরি ক্যাপটিভেটিং। এটা আবার আলফ্রেস্কো ভাইবো না, যে রেস্টুরেন্ট আছে তোমার বনানি বলো বা খিলগাঁও বলো, ওই আলফ্রেস্কো ভাইবো না আবার। ঠিক আছে? এই ফ্রেস্কো মানে কি? তোমার ছবি। তোমার সাধারণত যে ছবিগুলো আমরা অয়েল পেন্টিং যেগুলোকে করি, সেগুলোকে ফ্রেস্কো বলা হয়। ক্যাপটিভেটিং, ক্যাপটিভেটিং এর অনেক অর্থ আছে, কিন্তু এইখানে ক্যাপটিভেটিং তোমার মনোমুগ্ধকর অর্থে বসেছে, মানে তাকায় থাকার মতো। দেয়ালে যে ছবিটা আছে, সেই ছবিটা তাকায় থাকার মতো, তুমি তখন বলতেছো দ্য ফ্রেস্কো ইজ ভেরি ক্যাপটিভেটিং। তাহলে এটাকে এক্সক্লামেটরি কিভাবে করব? দেখো ভেরির আগে কোনো আর্টিকেল আছে? নাই। তাহলে কি দিয়ে করতে হবে? হাউ দিয়ে করতে হবে। তাহলে হোয়াট শুরুতেই বাদ, বাকি থাকে কি দেখো, হাউ ক্যাপটিভেটিং ফ্রেস্কো দিস ইজ। তাইলে ফ্রেস্কোর আগে দাটা কোথায় যাবে? তুমি একটা জিনিস হারাই ফেলে দিছো, হবে না। সি নাম্বার দেখো, হাউ ক্যাপটিভেটিং ফ্রেস্কো, এখানে তোমার আর্টিকেল কোথায়, ভার্ব কোথায়? কোনোটাই নাই। বাকি থাকে কি? বি নাম্বারটা, হাউ ক্যাপটিভেটিং। দেখো ফ্রেস্কোর আগে দাও আছে, এরপরে ভার্বও আছে, অ্যাবসলিউটলি রাইট অ্যান্সার বি নাম্বারটা। তারপরে দেখো, হিজ ফাদার অর্ডার্ড হিম টু গো টু হিজ রুম অ্যান্ড স্টাডি। তাহলে অর্ডার থাকলে সেটা কি হয়ে যায়? সেটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যায়। কি হয়ে যায়? ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে? তো ইম্পারেটিভ সেন্টেন্স যখন লিখি, তখন তো আমরা জাস্ট সেইড বলে দেই, বাস কাহিনী শেষ। ঠিক আছে? হিজ ফাদার অর্ডার্ড হিম টু গো টু হিজ রুম অ্যান্ড স্টাডি। তো খেয়াল করে দেখো, হিজ ফাদার সেইড গো টু ইয়োর রুম অ্যান্ড স্টাডি। ঠিক আছে?
তাইলে এটা হবে অ্যান্সার। বাকিগুলো কেন হবে না? প্রথম কথা, হিজ ফাদার শাউটেড। তো তুমি সেইড টু থেকে শাউটেড কখন করো? যখন সেটাকে আমরা ডিরেক্ট স্পিচ বানাই দিই। এটা তো মানে ইনডিরেক্ট স্পিচ বানাই দিই, এটা তো ডিরেক্ট স্পিচ। তো শাউটেড লিখতে পারবা না তুমি। সেইড ফার্মলি, না ফার্মলি বললে তো হইতোই, তো এটা তো আরো আগে বাদ। তাহলে সেইড টু হিম যদি বলো তুমি, গো অ্যান্ড স্টাডি ইন ইউর রুম, তাহলে গো টু ইউর রুম বলছে, দেখো টু গো টু হিজ রুম বলছে, গো অ্যান্ড স্টাডি ইন ইউর রুম সেটা বলে নাই, যাও এবং তোমার রুমে পড়ো সেটা বলে নাই, তোমার রুমে যাও এবং পড়ো। তাহলে স্পিচের সামঞ্জস্যতা কিন্তু রক্ষা করতে হবে। দেখো গো টু হিজ রুম, হিজ রুমটা কার আগে আছে? স্টাডির আগে আছে, তো এই স্ট্রাকচারটা ফলো করেছে এ নাম্বারটা, দ্যাট ইজ ওয়াই এ অ্যান্সার হবে, অন্য কোনোটা না। ঠিক আছে, ওকে। 10 নাম্বার, হি সেইড টু হিজ মাস্টার ফরগিভ মি স্যার। তাহলে মাফ করে দেওয়ার জন্য বলেছে, মাফ করে দেওয়ার জন্য তো অবশ্যই কোনো একটা এক্সপ্রেশন দিতে হবে, সেইড টু রাখলে হবে না। তাহলে ডি নাম্বার বাদ, এ সি অথবা বি এর ভিতরে হবে। তো দেখো টু এর পরবর্তীতে সবসময় ভার্বের বেস ফর্ম হয় আমরা জানি। পুরো সেন্টেন্সকে পড়ার দরকার আছে? দেখো টু এর পরে ভি3 আগেই বাদ, টু এর পরে ভি2 আগেই বাদ। কি হওয়ার কথা? টু এর পরে ভার্বের বেস ফর্ম হওয়ার কথা। হি বেগড হিজ মাস্টার টু ফরগিভ হিম। কত সহজ করে, নিয়ম না জেনেও শুধু ইনফিনিটিভ দিয়েই এটা অ্যান্সার করে দেওয়া সম্ভব। তাহলে অ্যান্সার হবে বি নাম্বারটা, হি বেগড হিজ মাস্টার টু ফরগিভ হিম। তারপরে যাচ্ছি, হি সেইড টু হিম হাউ লং, হাউ লং উইল ইউ স্টে দেয়ার। তাহলে এটাকে অ্যান্সার আমরা কিভাবে করতে পারি? দেখো খুব ভালো করে খেয়াল করো। এখানে সেইড টু যেহেতু আছে, তারপরে ইন্টারোগেশন মার্ক দেওয়া আছে, অর্থাৎ একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে সেইড টু উঠে আস্ট বসবে। দেখো প্রত্যেকটা বাক্যে এতটুকু জায়গা সেম আছে, যত ঝামেলা পরের অংশটায়, তো প্রথম দিকে তাকাবো না। তাহলে পরে দেখো এইখানে পাস্ট টেন্স, এইখানে উইল, তাহলে উইল থেকে উড হয়ে যাবে, এটা জানা কথা। উড কোথায় আছে খুঁজে বের করো, বিতে আছে, সিতে আছে? না, বি সি বাদ, এ আর ডি এর ভেতরে। তো এতে আই উড স্টে হেয়ার, তো আমরা কি জানি, ইনডিরেক্ট স্পিচে, ডিরেক্ট স্পিচে যদি হেয়ার থাকে, ডিরেক্টে সেটা কি হয়ে যাবে? ডিরেক্ট স্পিচে হেয়ার থাকলে ইনডিরেক্টে সেটা দেয়ার হয়ে যাবে, জানা কথা। তাহলে হেয়ার থেকে দেয়ার হয়েছে কোথায়? ডি নাম্বারে, অ্যান্সার হবে ডি। খুবই সহজ। 12 নাম্বারটা দেখো, ডোন্ট ওয়েস্ট টাইম, দ্য টিচার সেই টু দ্য স্টুডেন্টস। তাহলে এটা অ্যান্সার কি হবে? দেখো দ্রুত দেখো, দ্য টিচার, এটা কি করলেন? অ্যাডভাইস করলেন, দ্য টিচার অ্যাডভাইস দ্য স্টুডেন্ট নট টু ওয়েস্ট টাইম। ফরবেট কেন হবে না? তুমি চাইলে ফরবেট যদি দাও, তাহলে আমরা বাকি জিনিসগুলো একটু দেখি। নট টু ওয়েস্ট টাইম কোথায় কোথায় আছে? দ্য টিচার ফরবেট দ্য স্টুডেন্টস নট টু ওয়েস্ট টাইম, ফরবেট দেওয়ার পর আর কি নট দেওয়া যায়? দেওয়া যায় না। দ্য টিচার ফরবেট স্টুডেন্টস টু ওয়েস্ট টাইম, তাইলে হইতো। তার মানে ফরবেটের পরে নট দেওয়া আছে, ভুল। ফরবেটের পরে নট দেওয়া আছে, ভুল। অর্ডার দ্য স্টুডেন্ট ডোন্ট ওয়েস্ট টাইম, ডোন্ট ওয়েস্ট টাইম, এটা তো আরেকটা বাক্য হয়ে গেল। সো এটাও হবে না। আমাদেরকে কি করতে হবে? এখানে একটা নন ফাইনাইট ভার্ব রাখতে হবে। কি করতে হবে? নন ফাইনাইট ভার্ব। তাহলে অ্যান্সার হবে কি? বি নাম্বারটা অ্যান্সার হবে, দ্য টিচার অ্যাডভাইস দ্য স্টুডেন্টস নট টু ওয়েস্ট টাইম। 13 নাম্বারটা দেখো, বিসাইডস গোয়িং টু দ্য বুক ফেয়ার আই বট আ নাম্বার অফ বুকস, এটাকে কম্পাউন্ড করতে হবে। তাহলে এখানে বিসাইডস গোয়িং, এখান থেকে কি করতে হবে আমাদেরকে? এটাকে তুলে মাঝখানে একটা ক্লজ মার্কার নিয়ে যেতে হবে। গোয়িং একটা নন ফাইনাইট ভার্ব, মেক ইট ফাইনাইট। তাহলে কি হবে? আই ওয়েন্ট টু দ্য বুক ফেয়ার অ্যান্ড বট আ নাম্বার অফ বুকস, বি নাম্বারটা অ্যান্সার হবে। ঠিক আছে, সি নাম্বারটা কেন হবে না? সি নাম্বারের শুরুতে নন ফাইনাইট, পরে ফাইনাইট, এটা একটা সিম্পল সেন্টেন্স। ঠিক আছে, ওয়েন থাকা মানে কি? হোয়াইট বাস, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, বাট থাকা মানে কি? বাট অলসো বট আ নাম্বার অফ বুকস, আই নট অনলি ওয়েন টু দ্য বুক বাট অলসো বট আ নাম্বার অফ বুকস, এটা হয় না। বাকি থাকে বি নাম্বার, বি নাম্বারটাই অ্যান্সার। 14 নাম্বার দেখো, হি এট আ কারি হুইচ ওয়াজ ডেলিশিয়াস। তাইলে হুইচ ওয়াজ ডেলিশিয়াসটাকে আই এট আ ডেলিশিয়াস কারি বলে দিলেই কিন্তু সিম্পল হয়ে যায়। খুবই সহজ প্রশ্ন এগুলো ছিল। 15-16 যদি দেখি, রাইটিং ইজ বেটার দ্যান রিডিং। যখন দুটো বিষয়ের ভিতরে বেটার থাকে, তখন আমরা সেটাকে পজিটিভ করার সময় পরের পার্টটাকে শুরুতে নিয়ে যাই। দেখো রিডিংকে শুরুতে নিয়ে যাওয়া হয়েছে কোথায়? এতে না, সিতে, ডিতে, কোনোটাতেই না। বাকি থাকে কি? বি নাম্বার, রিডিং ইজ নট অ্যাজ গুড অ্যাজ রাইটিং। ঠিক আছে, রাইটিং ইজ বেটার দ্যান রিডিং, অ্যান্সার কি হবে? রিডিং ইজ নট অ্যাট গুড অ্যাজ রাইটিং, বি নাম্বারটা হয়ে যাবে অ্যান্সার। তারপরে দেখো নেগেটিভ করতে বলেছে, অল মাস্ট সাবমিট টু ডেস্টিনি, নো ওয়ান ক্যান এসকেপ ডেস্টিনি, এভাবে করতে পারো। তুমি চাইলে করতে পারো, অল ক্যান নট বাট সাবমিট টু ডেস্টিনি, অট ক্যান নট হেল্প সাবমিটিং টু ডেস্টিনি, তিনভাবে করতে পারো। এটাও কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বি নাম্বার, অল ক্যান নট বাট দিয়ে করতে পারো, অল ক্যান নট হেল্প দিয়েও করতে পারো, অ্যাবসলিউটলি রাইট। তো এমসিকিউ পার্টগুলো শেষ। তারপরে আমরা দ্রুত হচ্ছে এখন কিছু রিটেন পার্ট দেখে নেই। তাহলে দেখো ন্যারেশন করতে বলেছে, জন সেইড টু হিজ মাদার, তাহলে সেইড টু থেকে টোল্ড হয়ে যাবে। আই শ্যাল গো টু বেড নাও, তাহলে নাও থেকে দেন হয়ে যাবে। জন টোল্ড হিজ মাদার দ্যাট হি উড গো টু বেড দেন।
হি said to me, may you be happy. He wished অথবা prayed যেটা দিতে পারো that I might be happy. Past tense যেহেতু may থেকে might হয়ে যাবে। C number, the detective said to the lady, what were you doing at this time yesterday? The detective asked the lady what she had been doing at the time the previous day. তো yesterday থেকে previous day হয়ে গেল, at this time থেকে that time হয়ে গেল, where যেহেতু আছে তাহলে সেটা কি হয়ে যাবে, past perfect continuous হয়ে যাবে, had been doing হয়ে গেল। আর এখানে said to থেকে asked হয়ে গেল। দেখো কতগুলো চেঞ্জ হয়েছে, চারটা জায়গায় চেঞ্জ হয়েছে, এটা ভালো করে দেখো। 2 নাম্বার, ড্যানিয়েল asked me if I thought it would rain the following day. The following day মানে কি, তার হচ্ছে পরের দিন, তাহলে following day থেকে tomorrow হয়ে যাবে। এখানে asked me থেকে said to me হয়ে যাবে, ড্যানিয়েল said to me, do you think it will rain tomorrow? মাথায় রেখো following day মানে হচ্ছে tomorrow। তারপরে অ্যান্ড্রিউ asked me if Mandy would have lunch with Sushan. অ্যান্সার কি হবে, asked me এর জায়গায় অ্যান্ড্রু said to me, will Mandy have lunch with Sushan? এখানে কি হবে, সুশান মানটা একটু ভুল করছে, এখানে সুশান হয়ে যাবে, ঠিক আছে, সুশান। ওকে, তারপরে দেখো 3 নাম্বারটা, ওপেনিং দ্য ডোর হি আস্কড ফর মাই পারমিশন টু কাম ইন। তাহলে ওপেনিং, এখান থেকে আমরা কি করব, as he opened the door he asked for my permission to come in. We avoided the restaurant because of his bad reputation. তাহলে because of আছে, because of এর পরবর্তীতে এটা কি হয়ে যাবে, এই ক্লজটাকে মানে এই ফ্রেজটাকে আমরা ক্লজ বানাই দিব। We avoided the restaurant because the restaurant had a bad reputation. এটা কোথায় করব আমরা, কমপ্লেক্স করতে গেলে এটাকে কি বলছে, কম্পাউন্ড বলেছে, তাইলে পরেরটা আগে চলে আসবে। That restaurant had a bad reputation and we avoided it. এটা অ্যান্সার। সি নাম্বারটা যদি দেখি, the storm subsided and we continued our journey. অ্যান্সার হবে the storm having subsided we continued our journey, কারণ সিম্পল করতে বলেছে। 4 নাম্বারটা দেখি, it is very kind of you to help him like that. তাহলে দেখো এখানে কি ভেরি কাইন্ডের আগে কোনো আর্টিকেল আছে, আর্টিকেল নাই, তাহলে এটাকে কি হোয়াট দিয়ে করতে পারবো, পারবো না, কি দিয়ে করতে হবে, হাউ দিয়ে, হাউ কাইন্ড অফ ইউ টু হেল্প হিম লাইক দ্যাট, দিস উড বি দ্য অ্যান্সার। তারপর কি অ্যাসার্টিভ করতে বলেছি, ইজ দেয়ার এনি সেন্স ইন ডুইং দ্যাট, দেয়ার ইজ নো সেন্স ইন ডুইং দ্যাট, এটা সবাই পারবা, খুব ইজি জিনিস। দেখো 5 নম্বরে চলে যাই, ফাদার সেড টু মি মে ইউ পাস দ্য এক্সামিনেশন। ফাদার প্রেড that I might pass the examination. খুব সহজ, she told me that she had been waiting for 2 hours. এটাও খুব ইজি। তারপরে সি নাম্বারটা দেখো, her friend said to her, can you spare your books for me for a week? তাহলে her friend asked if she could spare her book for her for a week, তার মানে এক সপ্তাহের জন্য ধার নিতে চাচ্ছে। তারপর দেখো 6 নাম্বারটা, he said that his daughter was going to fly to California for a business meeting. এটাকে কি করতে হবে, ডিরেক্ট স্পিচ বানাইতে হবে। হি সেড মাই ফাদার ইজ গোয়িং টু ফ্লাই টু ক্যালিফোর্নিয়া ফর আ বিজনেস মিটিং, খুবই সহজ। বি নাম্বারটা, শি আস্কড মি ইফ আই হ্যাড এভার সিন দ্য লর্ড অফ রিংস। লর্ড অফ রিংস একটা সিকুয়েল, তোমরা অনেকে হয়তো দেখেছো ছোটবেলায়, অনেক ছোটবেলায় দেখেছি, তাইলে এটাকে কিভাবে করতে পারি আমরা, ডিরেক্ট স্পিচ। শি সেড হ্যাভ ইউ এভার সিন দ্য লর্ড অফ রিংস। তাহলে ইফ আই হ্যাড এভার সিন, এটা দেখে আবার মনে কইরো না এটা একটা ডিরেক্ট স্পিচ, সেটা মনে করার কারণ নাই, এটাকে জাস্ট তোমার ইনভার্টেড কমা দিয়ে রেখে হাইলাইট করা হয়েছে, নাথিং এলস। তাহলে শি আস্কড মি ইফ আই হ্যাভ ইউ এভার সিন দ্য লর্ড অফ রিংস। ওকে, তারপর দেখো 7 নাম্বারটা, আই ওয়াচড আ ফুটবল ম্যাচ টুডে অ্যান্ড ইট ওয়াজ এক্সাইটিং। সিম্পল কিভাবে করব, আই ওয়াচড আ ফুটবল ম্যাচ টুডে, এটার আগে জাস্ট ইট ওয়াজ এক্সাইটিংটাকে এটাকে একটা ওয়ার্ডে অ্যাডজেক্টিভ বানায় ফেলি, কিভাবে, এক্সাইটিংটাকে রেখে দেই, I watched an exciting football match today, বাস কাহিনী শেষ। A wounded tiger is very fierce, তার মানে কি, তোমার আহত বাঘ খুব ভয়ঙ্কর হয়, এটাকে বলতে পারি a tiger that is wounded is very fierce। কমপ্লেক্স করা হয়ে গেল, এই woundedটাকে আমরা একটা আলাদা ক্লজে ভেঙে দিয়েছি, a tiger that is wounded। কম্পাউন্ড করতে বলেছে, I bought a blue dress for me, I bought a dress and it was blue, বাস কাহিনী শেষ। অ্যান্ড দিয়ে জাস্ট অ্যাডজেক্টিভটাকে আলাদা করে ফেলবা, তাহলে অ্যাডজেক্টিভ যদি কোনো নাউনের আগে বসে সেটাকে একটা আলাদা ক্লজ বানায় ফেলবা, আর সিম্পল করতে বললে ক্লজটাকে একটা অ্যাডজেক্টিভ বানায় ফেলবা, কাহিনী শেষ। তারপরে দেখো 8 নাম্বার, দ্য মুনলাইট স্লিপস আপন দিস ব্যাংক ভেরি সুইটলি। এক্সক্লামেটরি করতে বলেছে, ভেরি সুইটলি আগে কি কোনো আর্টিকেল আছে, নাই, তাহলে কি হবে, হাউ সুইটলি দ্য মুনলাইট স্লিপস আপন দিস ব্যাংক, মানে নদীর ধারে কি সুন্দর হচ্ছে তোমার জ্যোৎস্নার আলো দেখা যায়, সেটা বোঝানো হচ্ছে। ইট ইজ ফুলিশ টু ওয়ারি অ্যাবাউট হোয়াট পিপল সে, এটাকে কি করতে হবে, ইন্টারোগেটিভ করতে হবে, ওয়াই ওয়ারি অ্যাবাউট পিপল হোয়াট সে, বাস কাহিনী শেষ।
তাহলে এগুলো কিন্তু খুব সহজ ছিল আমাদের জন্য, আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো তাহলে নেক্সট যে ক্লাসটা হবে আমরা কনসার্নিং টিচারকে কোয়েশ্চেন করব। আশা করি ক্লাসে আরো ডিটেলস আলোচনা করা হবে। ঠিক আছে, তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে আবারও দেখা হয়ে যাবে। সেই পর্যন্ত আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। নিবিড় ভাই তো আসছে না? জি রেজাল্ট ভাই, আসসালামু আলাইকুম ভাইয়াপুরা, সবাইকে স্বাগতম। আমি নিবিড় তোমাদের সাথে হাজির হয়েছি কেমিস্ট্রি এবং বায়োলজি সলিউশনটুকু নিয়ে। তো চলো ভাইয়ের সাথে সাথে হচ্ছে আমরা আগে কেমিস্ট্রি পার্টটুকু দেখে নিই এবং বায়োলজির হচ্ছে আমরা পার্টটুকু হচ্ছে আমরা পরবর্তীতে দেখবো। তো প্রথমেই আসি যে আমরা কেমিস্ট্রি কিছু এমসিকিউ গুলো হচ্ছে আগে দেখে নিই। তো তোমরা জানো যে তোমাদের লাস্ট যে উইক ছিল সেই উইকে কিন্তু আমরা পরিবেশ রসায়ন সম্পর্কে কিন্তু আলোচনা করেছিলাম এবং সেখানে কিন্তু আমরা অনেক ডিটেলসে কিন্তু অনেকগুলো সূত্র দেখেছি, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, দেন ডাল্টনের আংশিক চাপ সূত্র, দেন হচ্ছে গ্রাহামের ব্যাপন সূত্র, সবগুলো কিন্তু দেখেছি। এই সবগুলো থেকে কিন্তু আমাদের মোটামুটি অনেক অঙ্ক আসে এবং এই চ্যাপ্টারটা কিন্তু একটা বলতে পারো যে থিওরিটিক্যাল এবং ম্যাথমেটিক্যাল দুইটারই হচ্ছে একটা ভালো কম্বিনেশন। যেমন এই চ্যাপ্টার থেকে তোমাদের ভার্সিটিতে দেখবে যে অনেক এমসিকিউ আসে এবং এখান থেকে রিটেন আসার পসিবিলিটিও ভালো, এবং অ্যাজ ওয়েল এস এখান থেকে হচ্ছে কিন্তু দেখবে তোমাদের যে প্রশ্ন মানে যেগুলো হচ্ছে গাণিতিক ভাবে করা যায়, মানে ম্যাথমেটিক্যাল যে সূত্র দিয়ে, সেগুলো কিন্তু আমাদের অনেক আসবে। ওকে, তো এই জিনিসটা হচ্ছে মাথায় রেখো। তো আমরা এমসিকিউ তে প্রথমেই দেখি আমাদের নাম্বার 1, সেটা কি বলা হয়েছে? বলা হচ্ছে 56 গ্রাম নাইট্রোজেন গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণ কোনটি? তোমরা যারা যারা হচ্ছে ভাইয়া ক্লাস করেছো তারা হচ্ছে অলরেডি এই ব্যাপারটা সম্পর্কে কিন্তু আইডিয়া পেয়ে গেছো। তোমাদের ক্লাসেও বলেছিলাম যে এরকম টাইপের কিন্তু প্রশ্ন আসতেও পারে, দেখো চলে আসছে কিন্তু। সেটা কি, আমরা এখানে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনটা তো আমাদের সরাসরি আমরা কি জানি যে সূত্রটা হচ্ছে এইটা, যে পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়ালস টু এন আর টি। আমরা এটা হচ্ছে পড়েছি, তাই না? এখন এখানে আমাদের জাস্ট জানতে হবে কি এন এর মানটা। তাহলে দেখো তো এন এর মানটা আমরা কিভাবে বের করতে পারি? ডাব্লিউ বাই এম। কেন এই সূত্রটা অ্যাপ্লাই করলাম? কারণ আমাদেরকে একটা ইনফো দেওয়া আছে যেটা হচ্ছে গ্রামে যাচ্ছে। তাহলে আমরা কি করব, উপরে হচ্ছে 56, নিচে হচ্ছে আমাদের কত 28। দ্যাট মিনস 56 গ্রাম নাইট্রোজেন বলতে যা বোঝায় 2 মোল নাইট্রোজেন বলতে আসলে একই জিনিসই বোঝায়। দ্যাট মিনস এন এর ভ্যালুটা কত আমাদের এখানে 2। তো এন এর ভ্যালুটা যদি আমরা এখানে 2 বসাই, এখানে যদি 2 বসাই, এখানে যদি 2 বসাই, তাহলে ইকুয়েশনটা কোনটা দাঁড়াচ্ছে? বি নাম্বারটা দাঁড়াচ্ছে। দেখো এন স্কয়ার মানে হচ্ছে যে 4, তারপর এখানে হচ্ছে 2 বসানো হয়েছে, এখানে হচ্ছে 2 বসানো হয়েছে, তার মানে এটা হচ্ছে আমাদের কারেক্ট। নাম্বার 2 তে আসি। 1 অ্যাটমসফিয়ার চাপে চলনশীল পিস্টনযুক্ত একটি সিলিন্ডারে কিছু গ্যাস 27°C তাপমাত্রায় রাখা হলো। চাপ একই রেখে, যে চাপ একই আছে, দ্যাট মিনস এটা কিসের সূত্র ভাইয়া? চার্লসের সূত্র। হ্যাঁ, চাপ একই, দ্যাট মিনস কি চার্লসের ফর্মুলা বা চার্লস ল। ওকে, এখন সেখানে হচ্ছে আমরা কি দেখেছি, আমাদেরকে বলছে চাপ একই রেখে গ্যাসের আয়তন দ্বিগুণ করতে। গ্যাসের আয়তন আগে যা ছিল তার থেকে এখন কি হবে? দ্বিগুণ হবে। দ্যাট মিনস আমি এখন লিখি যে ধরো আমাদেরকে বলছে যে T1 বলে দিছে, তাই না? তাহলে T1টা হচ্ছে আমাদের কত? 27°C। দ্যাট মিনস 27 যোগ 273, তাহলে আসবে কত? 300 কেলভিন। আর আমাদেরকে বলছে যে তাপমাত্রা কত হতে হবে, দ্যাট মিনস T2 এর মানটা হচ্ছে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। V1 এর মানটা কত? V1 কি বলছে? আগে কিছু পরিমাণ গ্যাস ছিল, তাহলে কতটুকু ছিল সেটা কিন্তু আমাদেরকে বলে নাই। তো ধরে নিচ্ছি যে V আয়তনের গ্যাস ছিল। V2 কত হবে? আমাদেরকে বলছে যে গ্যাসের আয়তন দ্বিগুণ করতে, তার মানে আয়তন আগে যা ছিল এখন কি তার দ্বিগুণ করব, দ্যাট মিনস 2V হবে। তাহলে এখন যে সূত্রটা অ্যাপ্লাই করবো V1 বাই T1 ইকুয়ালস টু কি V2 বাই T2। তাহলে এখানে সবগুলো যদি মান আমরা বসাই তাহলে আমাদের মানটা আসবে দেখতে এরকম, যে 2 ইন্টু আমাদের 300 কেলভিন, মানে হচ্ছে এখান থেকে আসবে আমাদের 600 কেলভিন। দ্যাটস ওয়াই আমাদের T2 এর ভ্যালুটা কত? আমাদের 600 কেলভিন আসতেছে এখান থেকে। ওকে, তাহলে 600 কে যদি আমরা 273 দিয়ে মাইনাস করে দিই তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসবে কত? বি। এরপর সে 3 নাম্বারটা হচ্ছে তোমাদের জন্য রেখে দিছি, কারণ হচ্ছে বলেছিলাম যে আমাদের বাস্তব গ্যাসগুলো কিন্তু আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে না। কিন্তু কোন কন্ডিশনে করে? একমাত্র এই কন্ডিশন, যেটা হচ্ছে উচ্চ তাপমাত্রা ও নিম্নচাপ। এটা যদিও হচ্ছে এখন হচ্ছে মুখস্থ ভিত্তিক, কিন্তু এটা হচ্ছে আমরা অ্যামাগা বক্র থেকে কিন্তু খুব ইজিলি বুঝে ফেলতে পারি যে কেন উচ্চ তাপমাত্রা ও নিম্নচাপে হচ্ছে আমাদের এই আদর্শ গ্যাসের ন্যায় তারা আচরণ করে। কিন্তু তারপরে এই প্রশ্নটা হচ্ছে রেখে দিছি এই কারণে যাতে হচ্ছে বেশি জায়গায় হচ্ছে এই প্রশ্নটা আসে, তোমাদের একবার জাস্ট রিভাইজ হয়ে গেল। নেক্সট আসি 4 নাম্বারটা, বলেছে যে ক্ষারকের তীব্রতার কোন ক্রমটি হচ্ছে সঠিক। ক্ষারকের তীব্রতার কোন ক্রমটি হচ্ছে এখানে সঠিক। তাহলে আগে তোমাকে ভাইয়া যেটা জানতে হবে যে আমরা যেটা পড়েছিলাম যে অনুবন্ধী অ্যাসিড ও ক্ষার, তাই না? অনুবন্ধী অ্যাসিড ও ক্ষারের ক্ষেত্রে কি দেখেছিলাম? দেখো তো আমি একটু যদি লিখি যে HClO4 এটা হচ্ছে পার ক্লোরিক অ্যাসিড, তারপরে কি H2SO4 এটা হচ্ছে আমাদের কি সালফিউরিক অ্যাসিড, তারপরে কি HI, তারপর হচ্ছে HBr। তো
তুমি যদি একটু খেয়াল করে দেখো ভাই, এখান থেকে সব থেকে বেশি তীব্র অ্যাসিড কোনটা? পারক্লোরিক অ্যাসিড, তারপরে সালফিউরিক অ্যাসিড, তারপরে হচ্ছে আমাদের কি হাইড্রোজেন আয়োডাইড যেটা আছে সেই অ্যাসিড, আর সব থেকে দুর্বল অ্যাসিডটা হচ্ছে আমাদের কি হাইড্রোজেন ব্রোমাইড যে অ্যাসিডটা, এটা হচ্ছে সব থেকে বেশি দুর্বল। তাহলে আমরা কি জানি যে প্রত্যেকটার ক্ষেত্রে এই যে সবলতা, মানে প্রত্যেকের মধ্যে দেখতেছি এখানে কি সব থেকে বেশি সবল হচ্ছে পারক্লোরিক অ্যাসিড। তার মধ্যে থেকে যদি আমরা চিন্তা করি যে তার ক্ষারকটা কি হবে, জাস্ট খালি একটা প্রোটন বাদ দিয়ে দিলাম, তাহলে দেখো প্রত্যেকের মধ্যে একটা প্রোটনকে আমি বাদ দিয়ে দিলে এটা পাই। আর আমি কি জানি যে অনুবন্ধী, মানে একটা অ্যাসিড যদি যত বেশি সবল হবে তার অনুবন্ধী ক্ষারটা কি হবে তত বেশি দুর্বল হবে। তাহলে এই যে HClO4 এটা হচ্ছে সব থেকে বেশি সবল অ্যাসিড, তার মানে তার কারেসপন্ডিং অনুবন্ধী ক্ষারকটা কি হবে তত দুর্বল হবে। দ্যাটস এটা হচ্ছে আমাদের সব থেকে বেশি দুর্বল ক্ষার, আর এটা হচ্ছে আমাদের সব থেকে বেশি কি সবল ক্ষার। দ্যাটস অ্যান্সারটা হচ্ছে এ। নাম্বার 5 এ আসি, কোনটিকে প্রধান গ্রিন হাউস গ্যাস বলা হয়? প্রধান গ্রিন হাউস গ্যাস মানে হচ্ছে আমাদের বাতাসের যে গ্যাসটা হচ্ছে গ্রিন হাউস মানে তাপ ধরে রাখার জন্য হচ্ছে সব থেকে মেইনলি দায়ী, সে হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড। খুবই ইজি একটা প্রশ্ন। বাকিগুলো কিন্তু হচ্ছে আমাদের গ্রিন হাউস গ্যাস, কিন্তু মোটামুটি হচ্ছে সব থেকে বেশি তাপ ধারণ করে রাখতে পারে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। নাম্বার 6 এ যদি আসি, দুটি গ্যাসীয় উপাদান বিশিষ্ট, দুটি গ্যাসীয় উপাদান মানে গ্যাস আছে দুইটা, সিস্টেমের মোট চাপ হচ্ছে 0.5 অ্যাটমসফিয়ার, এটা হচ্ছে টোটাল প্রেসার পি অফ টি। হ্যাঁ, তারপর বলছে একটি উপাদানের মোল ভগ্নাংশ 0.2 হলে উপাদানটির আংশিক চাপ কত হবে? এর থেকে সহজ জিনিস দুনিয়াতে নাই। সেটা হচ্ছে কি, আমরা জানি যে আংশিক চাপ মানে হচ্ছে কি মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। তাহলে মোট চাপ হচ্ছে 0.5 আর মোল ভগ্নাংশ হচ্ছে 0.2, গুণ করে দিলে আমাদের মানটা আসবে কত? 0.1 এত এটিএম। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, নেক্সট প্রশ্নে আমি আসি। 7 নাম্বার, স্থির তাপমাত্রায় ও 2 অ্যাটমসফিয়ার চাপে কোনো গ্যাসের আয়তন 0.25 মিটার কিউব হলে 6 অ্যাটমসফিয়ার চাপে ওই গ্যাসের আয়তন কত হবে? তাহলে দেখো, যখনই আমাদেরকে বলছে স্থির তাপমাত্রায়, তখনই আমরা বুঝে নিচ্ছি কি এটা কিসের সূত্র? বয়েলের সূত্র। বয়েলের সূত্রে আমাদের তাপমাত্রা স্থির থাকে। তাহলে আমাদের কি 2 অ্যাটমসফিয়ার চাপে, দ্যাট মিনস এটা হচ্ছে P1। তারপর বলছে 6 অ্যাটমসফিয়ার চাপে আমাদের আয়তন বের করতে বলছে। তাহলে P1 এর মানটা জানি, P2 এর মানটা জানি, V1 এর মানটা জানি, V2 এর মানটা কত সেটা হচ্ছে বের করতে বলছে। তাহলে P1 V1 ইকুয়ালস টু কি P2 V2। তাহলে আমরা ক্যালকুলেশন করে বসাই দিব। P1 এর মান হচ্ছে 2, V1 এর মান হচ্ছে 0.25, P2 এর মানটা হচ্ছে আমাদের কত 6, আর V2 এর মানটা আমাদের কত আসবে? ক্যালকুলেশন করে দেখবো যে মানটা আসবে 0.083। যেহেতু আমি এই পাশে মিটার কিউব রেখেছি এককটা, তাহলে এই পাশে আমাদের এককটা কিসে আসবে? মিটার কিউবে আসবে। নাম্বার 8 এ আসি, বাস্তব গ্যাসের জন্য কোনটি সঠিক? প্রথমটা দেখি যে সরল সকল তাপমাত্রা ও চাপ পিভি ইকুয়ালস টু এনআরটি মেনে চলে। ব্যাপারটা ভুল, মেনে চলে না হবে। গ্যাসের অণুসমূহের মধ্যে আকর্ষণ ও বিকর্ষণ বল থাকে না, এটা ভুল। আকর্ষণ ও বিকর্ষণ বল কি কিছু পরিমাণ থাকে। এই আকর্ষণ আর বিকর্ষণ বল থাকে দেখি তো আমরা কি করি, ওই যে চাপের সাথে আকর্ষণ জনিত যে চাপটা আছে সেটা যে আমরা যোগ করে দিই ভ্যান ডার ওয়ালস সমীকরণে। বুঝে গেছে? নাম্বার সিতে আসি, যে স্থির তাপমাত্রা অভ্যন্তরীণ শক্তির আয়তনের উপর নির্ভরশীল। এক্স্যাক্টলি ভাই, এটা হচ্ছে সঠিক যে হ্যাঁ, স্থির তাপমাত্রায় অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন হলে আমাদের মানে এই পরিবর্তনটা হয় আয়তনের উপর। আয়তন হচ্ছে আমাদের পরিবর্তিত হলে অভ্যন্তরীণ শক্তিটা কি পরিবর্তিত হবে। আর নাম্বার ডিটা হচ্ছে কি আমাদের কি লেখা আছে যে সংকোচনশীলতার গুণাঙ্ক z = 1 হয় না, এটা ভুল কথা। কারণ আমরা এমাগা বক্রের মধ্যে দেখেছি আমাদের হওয়া উচিত ছিল এরকম, কিন্তু হয় হচ্ছে কিছু কিছু গ্যাস হচ্ছে এরকম হয়, কিছু কিছু গ্যাস এরকম হয়, তার মানে কি সে ওই 1 এর সমান কিন্তু সে হয় না। দ্যাট মিনস আমাদের এটাও কি ভুল। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের সি নাম্বারটা কারেক্ট। তো এরপরে দেখি আমরা 9 নাম্বারটা, যে অ্যাসিডের তীব্রতার কোন ক্রমটি সঠিক। তাহলে এখানে কিন্তু একদম হুবহু জিনিসটা দেখা আবার চলে আসছে। জাস্ট খালি একটা অবজেক্টিভ ছিল এক সেটের মধ্যে ক্ষারক দিয়ে, এখানে দেওয়া হয়েছে অ্যাসিড দিয়ে। তাহলে এখানে দেখতেই পাচ্ছি আমাদের যে পারক্লোরিক অ্যাসিড সেটা হচ্ছে আমাদের কত জার্মান মান +7, এটা হচ্ছে আমাদের +6। তার মানে এই দুইজনের মধ্যে হচ্ছে পারক্লোরিক অ্যাসিডের তীব্রতা হচ্ছে সব থেকে বেশি। এরপর আসি হাইড্রোজেন আয়োডাইড আর হাইড্রোজেন ব্রোমাইড। এই হ্যালো অ্যাসিড গুলোর মধ্যে, হ্যালো অ্যাসিড, ঠিক আছে ভাই, হ্যালো অ্যাসিড গুলোর মধ্যে হাইড্রোজেন আয়োডাইডটা হচ্ছে সব থেকে বেশি তীব্র, তারপর হাইড্রোজেন ব্রোমাইড, তারপর হাইড্রোজেন ক্লোরাইড, আর সব থেকে দুর্বল হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড। ওকে, তার মানে এখানে আমরা বুঝতেই পারতেছি যে HI-টা হচ্ছে আমাদের যেহেতু তীব্র, তার মানে হচ্ছে HI আর HBr এর মধ্যে কি এরা হচ্ছে তীব্র হবে। আর এখানে হচ্ছে আমরা যদি একটু চিন্তা করি যে আমাদের জারণ মানটা কত, এটার জারণ মান হচ্ছে +1, এটারও জারণ মান হচ্ছে +1, তার মানে এই +1 দুইটার মধ্যে তারা কিন্তু পিছায় পড়তেছে। দ্যাটস ওয়াই সব থেকে বেশি জারণ মান হচ্ছে +7 এর। তাহলে এই জন্য পারক্লোরিক অ্যাসিড কি সব থেকে বেশি তীব্র, আর সব থেকে কম তীব্র হচ্ছে আমাদের HBr। নাম্বার 10, এটাই মেবি হচ্ছে আমাদের লাস্ট এমসিকিউ প্রশ্ন, যেখানে বলা আছে যে নিচের কোনটিকে নীরব ঘাতক গ্যাস বলা হয়। নীরব ঘাতক গ্যাস বলা হচ্ছে আমাদের কার্বন মনোক্সাইডকে। কারণ এটা যখন আমাদের দেহের মধ্যে ঢুকে যায় তখন সে হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন যুক্ত না হয় এই কার্বন মনোক্সাইড যুক্ত হয়ে যায়। এতে করে হচ্ছে আমাদের প্রতিটা সেলের মধ্যে অক্সিজেনের যে ঘাটতি
যেটা তৈরি হয় সেই কারণে হচ্ছে সেলগুলো হচ্ছে মারা যায় অক্সিজেনের ঘাটতির কারণে। তো এটা হচ্ছে আমাদের তিলে তিলে আমাদের বডিটাকে হচ্ছে নষ্ট করে ফেলে, কিন্তু আমরা বুঝিও না। তো এই জন্য এটাকে বলা হয় নীরব ঘাতক গ্যাস। আচ্ছা, এখন হচ্ছে চলো আমরা কিছু রিটেন প্রশ্নগুলো হচ্ছে সলভ করে ফেলি। তো প্রথমে দেখো যে প্রশ্নটা আছে এখানে, নাম্বার 1, 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া আছে, 1.5 অ্যাটমসফিয়ার চাপে কয়েকটি মার্বেল সহ গ্যাসের আয়তন। বলছে কি মার্বেল সহ গ্যাসের আয়তন দেওয়া আছে তোমাদের কাছে, ঠিক আছে, শুধু গ্যাসের আয়তন কিন্তু না। তারপর বলছে একই তাপমাত্রার কথাটা মানে কি, বয়েলের সূত্র। যেহেতু একই তাপমাত্রা মানে কি স্থির তাপমাত্রা, একই তাপমাত্রায় চাপ 3 গুণ করা হয়েছে, মানে আগে চাপ যতটুকু ছিল এখন চাপ 3 গুণ করা হলে মার্বেল সহ গ্যাসের আয়তন হচ্ছে দাঁড়াচ্ছে 150 মিলিলিটার। আবারও কি মার্বেল সহই বলছে, তাহলে মার্বেল গুলার মোট আয়তন কত? তাহলে আমরা কি করবো, যে ধরে নিব, যে ধরি মার্বেলের আয়তন কত হবে, এক্স মিলিলিটার ধরলাম। ওকে, যেহেতু আমাদের এখানে ভলিউম গুলো মিলিলিটার আছে তো আমি এক্স মিলিলিটারই ধরলাম। তাহলে এখন আমি বের করি একটা একটা করে। P1 এর মানটা কত, 1.5 অ্যাটমসফিয়ার। P2 এর মানটা কত, আমাদের দেখো 3 গুণ করা হয়েছে, মানে কত, 3 ইন্টু 1.5 মানে হচ্ছে 4.5 অ্যাটমসফিয়ার। তারপর হচ্ছে আমাদের বলা আছে কি টি ওয়ানটা কত, 35 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 35 ডিগ্রি প্লাস 273, মানে ডিগ্রি যেহেতু আছে তাহলে কেলভিনে নিয়ে গেলাম। তাহলে কেলভিনে নিয়ে গেলে আমাদের কত আসবে, 308 কেলভিন। আর সবার শেষে হচ্ছে আমাদের এখানে টি টুটা হচ্ছে, আচ্ছা টি2টা হচ্ছে আমাদের কত, 308 কেলভিন। তার মানে এটা হচ্ছে আমাদের কাজে লাগবে না আসলে। তারপর দেখি আমাদের বলছে আয়তনের ক্ষেত্রে আসি, যে ভি ওয়ান এর মানটা কত, ভি ওয়ান আগে ছিল কত আমাদের 300 মিলিলিটার, তাই না? কিন্তু কথা আছে ভাইয়া, এখানে কি বলছে, মার্বেল সহ গ্যাসের আয়তনটা হচ্ছে 300 মিলিলিটার। তাহলে মার্বেল ছাড়া কতটুকু হবে, 300 মাইনাস এক্স। কারণ মার্বেল তো হচ্ছে আমাদের একটা সলিড বস্তু, এটার উপর তো আসলে চাপের কোনো প্রভাব থাকবে না, কারণ আমরা বয়েল বলো, চার্লস বলো, অ্যাভোগাড্রো বলো, যতগুলো সূত্র শিখছি সবগুলো হচ্ছে গ্যাসের জন্য। তাহলে এখানে মার্বেল যেহেতু সলিড, মানে কঠিন একটা বস্তু, তাহলে একে আমাকে বাদ দিতে হবে তার আয়তনটুকু। তাহলে শুধুমাত্র গ্যাসের আয়তন কত, 300 ml থেকে এক্সট্রাকে বাদ দিয়ে দিলাম। আর ভি2টা কত হবে, 150 থেকে এক্সট্রাকে বাদ দিয়ে দিব। কেন? কারণ আমাকে বলছে চাপ 3 গুণ করলে মার্বেল সহ গ্যাসের আয়তন 150 ml হয়। তাহলে মার্বেলের উপর তো চাপের প্রভাব নাই, মার্বেলের আয়তন আগেও যা ছিল এখনো কি তাই আছে। তাহলে আমাদের সূত্রটা কি হবে, P1V1 ইকুয়ালস টু কি, P2V2। তাহলে আমরা অ্যান্সার যদি আমরা এখানে যদি লিখি 1.5 ইন্টু 300 মাইনাস এক্স ইকুয়ালস টু কত হবে, 4.5 ইন্টু 150 মাইনাস এক্স। তাহলে এখান থেকে যদি আমরা সলিউশন করি তাহলে দেখবো যে এক্স এর মানটা হাতে হাতে কিন্তু ক্যালকুলেশন করা যায়। তো হাতে হাতে যে ক্যালকুলেশন করা যায় সেটা হচ্ছে দেখাই দিই তোমাদেরকে, নাহলে আবার বলবা যে ভাই ক্যালকুলেটর ইউজ করে সব। দেখো 1.5 কে এটা কাটাকাটি করলে কত আসে, 3 আসে। তাহলে 300 মাইনাস এক্স আর কত আসবে, 300 মানে হচ্ছে 450, 3 15 45, 450 মাইনাস থ্রাইজ এক্স। তাহলে আমরা লিখতে পারি যে থ্রাইজ এক্স মাইনাস এক্স কত আমাদের 450 মাইনাস 300, তাহলে 2x সমান সমান কত, 150। দ্যাট মিনস এক্স এর মানটা হচ্ছে 75 মিলিলিটার। এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। ওকে, তাহলে দেখো মার্বেল আয়তন কত পেয়ে গেলাম, 75 মিলিলিটার। নেক্সট প্রশ্নে আসি আমরা, 2 নম্বরটা। বলছে এখানে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 5 অ্যাটমসফিয়ার চাপে কিছু পরিমাণ গ্যাসের আয়তন হচ্ছে 1 লিটার। তার মানে আমাদেরকে টি1টা দেওয়া আছে কত, 27 ডিগ্রি সেলসিয়াস, সেটা কত হবে, 300 কেলভিন। তারপর কি P1 এর মানটা দেওয়া আছে কত, 5 অ্যাটমসফিয়ার, ভালো কথা। V1 এর মানটা দেওয়া আছে কত, 1 লিটার। তারপর আমাদেরকে আরো মান দেওয়া আছে কি, 127 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত চাপে, দ্যাট মিনস টি2 এর মানটা দেওয়া কত, 127 ডিগ্রি সেলসিয়াস, সেটাকে যদি আমরা 273 এর সাথে যোগ করি তাহলে কত আসবে, 400 কেলভিন। তারপর বলছে কত চাপ, দ্যাট মিনস P2 এর মানটা আমি জানি না। তারপর বলছে আয়তন কত হবে, 6.67, তাহলে V2 এর মানটা কত দেওয়া, 6.67। তাহলে আমরা যদি ক্যালকুলেশনটা করি যে P1V1 বাই T1 ইকুয়ালস টু কি হবে, P2V2 বাই T2। তাহলে বা দিয়ে যদি আমরা মানগুলো একটু বসাই, P1 5 অ্যাটমসফিয়ার, V1 এর মানটা হচ্ছে আমাদের 1, T1 এর মানটা হচ্ছে 300, ওই দিক দিয়ে হচ্ছে P2 এর মানটা হচ্ছে আমি জানি না, V2 এর মানটা হচ্ছে 6.67, আর T2 এর মানটা হচ্ছে আমাদের এখান থেকে 400। তাহলে এখান থেকে কাটাকাটি করলে এটা আসবে 3, এটা আসবে আমাদের 4। ওকে, তাহলে আমাদের P2 এর মানটা কত আসবে, P2 এর মানটা আসবে 4 ইন্টু 5 ডিভাইডেড বাই 3 ইন্টু 6.67। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে যদি আমরা কাটাকাটি করি সবগুলো জিনিস, তাহলে আমাদের কি মান আসবে, তোমরা যেটা হচ্ছে জানো না সেটা হচ্ছে আমি তোমাদেরকে একটু বলি যে 0.667, এটা কিন্তু আমাদের 2/3 লেখা যায়। তাহলে 6.67 কে আমরা 6.667 কে আমরা কি লিখতে পারি ভাইয়া, দেখো 0.267 যদি 2/3 হয় তাহলে 6.667 কি হবে আমাদের, 20/3 হবে, তাই না? তাহলে আমি উভয় করে একটু লিখি, 4 ইন্টু 5 ডিভাইড বাই 3 ইন্টু
20/3, তাহলে 3 3 কাটা, 4 × 5 হচ্ছে 20/20, মানে হচ্ছে কত 1 অ্যাটমসফিয়ার। দেখো হাতে হাতে কিন্তু করে দিলাম তোমাদের ক্যালকুলেশন গুলো, কোনো ক্যালকুলেটর ছাড়া কিন্তু ভাই নিজে নিজে করলাম, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আসি নাম্বার 3, স্থির তাপমাত্রায় মানে বয়েলের সূত্র। এক বায়ুমণ্ডলীয় চাপ মানে কত ভাই 1 অ্যাটমসফিয়ার চাপ। ওকে, এক বায়ুমণ্ডলীয় চাপে 200 মিলিলিটার নাইট্রোজেন গ্যাসের উপর চাপ বৃদ্ধি করে আয়তন 152 মিলিলিটার করা হলো। চাপ বৃদ্ধির পরিমাণটা বের করতে বলছে, তাহলে আমাদের কি P1 এর মানটা কত দেওয়া 1 অ্যাটমসফিয়ার দেওয়া, সেখানে হচ্ছে আমাদের V1 এর মানটা কত 200 মিলিলিটার। ওকে, P2 এর মানটা আমি জানি না, আর V2 এর মানটা কত 152 মিলিলিটার। তাহলে আমরা যদি অ্যাপ্লাই করি সূত্রটা, যে আমাদের P1 V1 ইকুয়ালস টু কি P2 V2, তাহলে আমরা এখান থেকে কার মানটা বের করবো P2 এর মানটা বের করবো। P2 এর মানটা যদি আমরা এখান থেকে ক্যালকুলেশন করি, P1 V1 বাই কত আসতেছে আমাদের এখান থেকে P2 V2, সরি P2 কেন, P2 তো আসবে না, শুধু V2 আসবে আর কি। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা মানগুলো বসাই। আমাদের V1 এর মানটা কত 200, V2 এর মানটা কত আমাদের 152, তাহলে এইভাবে রেখে দিলাম। এত অ্যাটমসফিয়ার হচ্ছে আমাদের কি চাপ। এখন আমাদেরকে কি বলছে, যে গ্যাসের চাপ বৃদ্ধির পরিমাণটা বের করতে বলছে। তাহলে চাপ বৃদ্ধি কতটুকু হয়েছে, ডেল পিটা হচ্ছে কি P2 - P1, তাহলে P2 ছিল 200/152 মাইনাস কত আগে ছিল 1, তাহলে এত অ্যাটমসফিয়ার কি আমাদের ডিফারেন্স টুকু। তাহলে দেখো নিচে আসবে কত 152, আর 200 থেকে 152 যদি আমরা বাদ দিই, তাহলে আমাদের মানটা কত আসবে, আই থিঙ্ক আসবে হচ্ছে 48 এত অ্যাটমসফিয়ার। তারপর দেখো কাটাকাটি করবা, কাটাকাটি করলে দেখবা যে উপরে আসবে আমাদের 6, হ্যাঁ মানে 8 দিয়ে কাটাকাটি করা যায়, আর নিচে আসবে আমাদের হচ্ছে 19, তাহলে এত অ্যাটমসফিয়ার হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 6/19 হচ্ছে আমাদের অ্যান্সারটা। নেক্সট প্রশ্নে আসি আমরা, 4 নাম্বারটা বলছে এখানে যে স্থির তাপমাত্রায় 2 অ্যাটমসফিয়ার একটা চাপে 200 মিলিলিটার হাইড্রোজেন গ্যাস এবং 1.5 অ্যাটমসফিয়ার চাপে 300 মিলিলিটার নাইট্রোজেন গ্যাসকে 1 লিটার সিলিন্ডারে রাখা হলো। প্রত্যেক গ্যাসের আংশিক চাপ হচ্ছে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তাহলে দেখো হাইড্রোজেন গ্যাসটা ছিল আগে এই অবস্থায়, যে যেখানে সে ছিল 2 অ্যাটমসফিয়ার তার ছিল প্রেসার, আর 200 মিলিলিটার কি ছিল তার আয়তনটুকু, তাই না। আবার দেখো আরেকটা পাত্রের মধ্যে কি ছিল, যে 1.5 অ্যাটমসফিয়ার আর হচ্ছে 300 মিলিলিটার হচ্ছে তার আয়তন, সেটা ছিল কি নাইট্রোজেন। এখন এই দুইটা গ্যাসকে আমরা কি করছি, এই যে এই একটা সিলিন্ডার আছে যেটার আয়তন হচ্ছে 1 লিটার, তার মধ্যে হচ্ছে এটাকেও রাখছি এটাকেও রাখছি। তাহলে হাইড্রোজেন গ্যাসের জন্য একটু দেখো তো, চিন্তা করে, যে স্থির তাপমাত্রা যেহেতু বলছে, তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি না, যে P1 V1 ইকুয়ালস টু কি আমাদের P2 V2। এই P1 V1 হচ্ছে কি আমাদের আগের, P2 V2 টা হচ্ছে আমাদের কি পরের, ঠিক আছে। যেহেতু স্থির তাপমাত্রা, তাহলে আমরা বয়েলের সূত্রটা অ্যাপ্লাই করতে পারি এখানে। তাহলে দেখো তো আমরা অ্যাপ্লাই করলাম, যে P1 এর মানটা কত ছিল আগে 2 অ্যাটমসফিয়ার, 2 ইনটু V1 এর মানটা কত 200 মিলিলিটার 200, P2 এর মানটা কত আমি বের করতে চাই, মানে হচ্ছে এই মিশ্রণের মধ্যে তার চাপটা কত, আর V2 এর মানটা কত দেখো 1 লিটার না, 1 লিটারকে কিভাবে লিখবো 1000 ml লিখবো, কেন, কারণ হচ্ছে আমাদের এখানে সবগুলো আয়তন কি মিলিলিটারে দেওয়া, তো আমরা সবগুলোকে মিলিলিটারেই রাখবো। তাহলে এখানে হচ্ছে 1000 দ্বারা গুণ করে দিলাম, তাহলে P2 এর মানটা কত আসবে 400 ডিভাইড বাই কত 1000, তার মানে হচ্ছে কত আসবে 0.4 অ্যাটমসফিয়ার। এটা হচ্ছে দিয়ে আমাদের কি হাইড্রোজেনের জন্য তার আংশিক চাপ। এবার আসি নাইট্রোজেনের জন্য। নাইট্রোজেনের জন্য কি এবারে সেই একই সূত্র, P1 V1 ইকুয়ালস টু কি P2 V2। তাহলে P1 মানে কি, সে আগে ছিল 1.5, V1 মানে তার আগে আয়তন ছিল 300 ml। এখন P2 টা কত আমি বের করতে চাই, আর V2 টা হচ্ছে কত, সে 1000 ml, কারণ 1000 ml পাত্রের মধ্যে তাকে আমি রাখছি। তাহলে P2 এর মানটা কত আসবে 1.5 ইনটু 300 ডিভাইড বাই কত 1000, তাহলে এখান থেকে আসবে দেখবা যে উপরে আসবে 450 ডিভাইড বাই 1000, তাহলে আমাদের আসতেছে কত 0.45 এত অ্যাটমসফিয়ার। তাহলে একজনের চাপ হচ্ছে 0.45, আরেকজন হচ্ছে 0.4। তাহলে আমাকে প্রশ্নের মধ্যে কিন্তু এটা জানতে চাওয়া হয়নি, তারপর এক্সট্রা করে দিচ্ছি। আমাকে যদি বলা হইতো যে মোট চাপ কত, মোট চাপ কত মানে বলতো যে এটার যদি মোট চাপ জানতে চাওয়া হয়, তাহলে আমি কি লিখতাম, মোট চাপ হচ্ছে P of H2 প্লাস P of N2, তাহলে সেই মানটা কত হইতো 0.4 প্লাস 0.45, তাহলে মানটা আসতো 0.85 অ্যাটমসফিয়ার। এটা হচ্ছে আমাদের পাত্রের মোট চাপ হইতো, যদি আমাদেরকে এটা জানতে চাওয়া হয় নাই, তারপর হচ্ছে ভাই এক্সট্রা বের করে দিলাম তোমাদের জন্য। তো এই ছিল আমাদের হচ্ছে কেমিস্ট্রি রিটেন অংশটুকু। আর তোমাদের বায়োলজির ক্ষেত্রে ভাই এমসিকিউ প্রশ্নটা হচ্ছে রেখেছি সমাধানের জন্য, কারণ তোমাদের এখান থেকে যে রিটেন প্রশ্নগুলো এসেছে বেশিরভাগই হচ্ছে আমাদের বিস্তারিত আলোচনামূলক, যেগুলো হচ্ছে তোমাদেরকে বই থেকে হচ্ছে একটু দেখে দেখে পড়ে ফেলতে হবে। যেমন আমাদেরকে কিন্তু বায়োলজিতে লাস্ট উইকে কিন্তু সমন্বয় নিয়ন্ত্রণ এবং হচ্ছে প্রাণের যে আচরণ, এই টপিকের উপর কিন্তু তোমাদেরকে ভাইয়ারা ক্লাস নিয়েছিলেন। তো চলো এমসিকিউ গুলো হচ্ছে আমরা একটু সলভ করি। প্রথমে দেখো নাম্বার 1, যে সবচেয়ে বেশি ব্যবহৃত নিউরোট্রান্সমিটার কোনটি।
হ্যাঁ, সবথেকে বেশি যেটা আমাদের নিউরোট্রান্সমিটার, আমরা জানি যে আমাদের বডিতে কোনো একটা সিগন্যাল যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তখন সেখানে কাজ করে কি নিউরোট্রান্সমিটার। এগুলোর কাজ, যেমন আমি আমার হাতে ব্যথা পাচ্ছি, এই ব্যথার সিগন্যালটা ব্রেনে যাচ্ছে, এটা কে পাস করতেছে? অনেক রকমের নিউরোট্রান্সমিটার আছে, তবে সব থেকে বেশি যেটা আমাদের ট্রান্সফার করে সেটা হচ্ছে কি অ্যাসিটাইলকোলিন। আমাদের যে নিউরো নিউরনের যে শেষের যে মাথায় যে এক্সন থাকে, সেই এক্সনে কিন্তু একটা টার্মিনাল থাকে। সেই এক্সনের যে শেষ মাথার যে টার্মিনাল, সেখানে কিন্তু আমাদের কি অ্যাসিটাইলকোলিন গুলো হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় কি হয় আমাদের মানে মানে ছিদ্র পথ দিয়ে হচ্ছে বের হয়ে যায়, দেন হচ্ছে সে পাশেরটায় গিয়ে হচ্ছে সিগন্যাল দেয়, এবং এই কনসেন্ট্রেশন ব্যালেন্সের মাধ্যমে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় তার সিগন্যালটা হচ্ছে সে ট্রান্সডাকশন করে থাকে। নাম্বার 2টা কি? একটি উর্বর মৌমাছি কোনটি? মানে একমাত্র উর্বর মৌমাছি। উর্বর মৌমাছি বলতে ভাইয়া তাদেরকে বোঝানো হয় যারা হচ্ছে আমাদের কি ভাইয়া? যারা হচ্ছে আমাদের প্রজননে সক্ষম। প্রজননে সক্ষম। ওকে? মানে এরা হচ্ছে পরবর্তীতে তাদের নিজস্ব পরবর্তী যে বংশ সেটা হচ্ছে তৈরি করতে পারবে। তো উর্বর মৌমাছি কারা? সেটা হচ্ছে আমাদের কি রানী মৌমাছি। রানী মৌমাছি থেকে হচ্ছে আমাদের পরবর্তীতে বিভিন্ন রকমের ছানাপোনা হচ্ছে পরবর্তীতে হচ্ছে আমাদের এখান থেকে আসতে পারে। ঠিক আছে? বাকি যেগুলো দেখতে পাচ্ছ যে আমাদের ড্রোন মৌমাছি বলো, এটা বাদ। কর্মী মৌমাছি কিন্তু হচ্ছে আমাদের মানে বলতে পারো যে একদম পুরোপুরি হচ্ছে সব থেকে বেশি পরিশ্রমী বলতে পারো, মানে সব থেকে বেশি পরিশ্রম করে কিন্তু তার কোনো মর্যাদা থাকে না অত বেশি। ঠিক আছে, সব থেকে বেশি পরিশ্রমী। আর পুরুষগুলো হচ্ছে কি আমাদের, পুরুষগুলো হচ্ছে যে আমাদের রানী মৌমাছির সাথে হচ্ছে মিলনের মাধ্যমে পরবর্তীতে হচ্ছে নেক্সট জেনারেশনটা আসে। তার মানে যে সকল পুরুষ মৌমাছিগুলো হচ্ছে আমাদের কি অনুর্বর, মানে যারা হচ্ছে প্রজননে সক্ষম না, তারাই হচ্ছে কর্মীতে পরিণত হয়ে যায়। আর যারা প্রজননে সক্ষম তারা হচ্ছে রানী মৌমাছির সাথে হচ্ছে প্রজননে হচ্ছে অংশগ্রহণ করে। ওকে, নাম্বার 3টা কি? যে স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী একককে আমরা কি বলি? এটা খুবই সহজ ভাই, নিউরন। এটার অ্যান্সারটা, এটা আমার আর বলার কিছু নাই মনে হয়। নাম্বার 4-এ কি? যে এখানে আমাদের বলা আছে যে অগ্নাশয়ের ডেল্টা কোষ থেকে নিঃসৃত কোষ কি? অগ্নাশয় কিন্তু অনেক রকমের কোষ আছে, এবং অগ্নাশয় কিন্তু হচ্ছে বলতে পারে একটা ভালো গ্ল্যান্ড, যেখান থেকে হচ্ছে বিভিন্ন রকমের হচ্ছে আমাদের হরমোন নিঃসৃত হয়। তো যেমন দেখো, অগ্নাশয়ের ডেল্টা কোষ থেকে হচ্ছে আমাদের কি সোমাটোস্ট্যাটিন, এটা কিন্তু হচ্ছে আমাদের নিঃসৃত হয়। বাকি যেটা আলফা কোষ থেকে গ্লুকাগন, বিটা কোষ থেকে ইনসুলিন, ডেল্টা কোষ থেকে সোমাটোস্ট্যাটিন, পিপি কোষ থেকে হচ্ছে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, এই হরমোনটা হচ্ছে আমাদের নিঃসৃত হয়। এই সবগুলো কিন্তু হচ্ছে আমাদের জেনে রাখতে হবে আর কি, কারণ কোনটা থেকে প্রশ্ন চলে আসে সেটা কিন্তু বলা মুশকিল। কারণ অগ্নাশয়ের এক এক ধরনের কোষ থেকে এই এক এক ধরনের কি হয় হরমোন হচ্ছে এখান থেকে আমাদের নিঃসৃত হয়। নাম্বার 5 যেটা, যে কোনটি মানবদেহের সব থেকে গুরুত্বপূর্ণ ও শক্তিশালী গ্ল্যান্ড? তো মানুষের দেহে কিন্তু অনেক রকমের গ্রন্থি বা গ্ল্যান্ড আছে, যেই সকল গ্ল্যান্ড গুলোতে হচ্ছে আমাদের বিভিন্ন রকমের আয়ন বলো, হরমোন বলো, বিভিন্ন মেটাবলিক এনজাইম বলো, সেগুলো হচ্ছে সঞ্চিত থাকে। যখন দরকার পড়ে তখন সেটা হচ্ছে সে নিঃসৃত করে। তো সব থেকে গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী হচ্ছে আমাদের কি পিটুইটারি, কারণ আমাদের বডিতে মেইন যে হচ্ছে শারীরবৃত্তীয় যে কাজগুলো আছে, সেগুলো বেশিরভাগ হচ্ছে যে সকল হরমোন দ্বারা হচ্ছে আমাদের কি বলে নিয়ন্ত্রিত হয়। হ্যাঁ, হরমোন গুলা যেগুলো হচ্ছে আমাদের নিয়ন্ত্রণ করে থাকে, সেই সবগুলো হরমোন হচ্ছে কোথায় থাকে? পিটুইটারি আমাদের গ্ল্যান্ডের মধ্যে থাকে। ওকে, আচ্ছা। নাম্বার 6টা কি? যে কোন মৌমাছিদেরকে বন্ধা মৌমাছি বলা হয়? তোমাদের কিন্তু অলরেডি ভাই বলে দিছে এটা, যে কর্মী মৌমাছি গুলো কি আমাদের বন্ধা মৌমাছি। হ্যাঁ, কারণ হচ্ছে তারা প্রজননে অক্ষম, এই জন্য তারা হচ্ছে কি মধু সংরক্ষণ বা হচ্ছে মৌচাক তৈরি করা, এই সকল কাজগুলো হচ্ছে এই সকল কর্মী মৌমাছি গুলা করে থাকে, কারণ তারা হচ্ছে বেশি পরিমাণ খাটে। অন্যদিকে হচ্ছে রানী মৌমাছি একদম পুরো হচ্ছে রানীর হালে থাকে। আর পুরুষ মৌমাছি গুলো হচ্ছে নর্মালি হচ্ছে দেখভাল করে থাকে, যে বাচ্চা কাচ্চা এসে দেখভাল করা, বা হচ্ছে মধু ঠিক মতো আসতেছে কিনা মৌচাকের মধ্যে, কর্মীগুলা কি ঠিক মতো কাজ করতে পারতেছে কিনা, সেটা হচ্ছে দেখে থাকে। ওকে, আর বাকি কর্মী মৌমাছি গুলো হচ্ছে ফুলে ফুলে যে হচ্ছে মধু সংরক্ষণ করে হচ্ছে মৌচাকে নিয়ে আসে, তারপর মৌচাকে হচ্ছে বাসাটা যে বাঁধে, সেটাও করে থাকে কর্মী মৌমাছি গুলো। ওকে, নাম্বার 7, চোখের একমাত্র আলোক সংবেদী অংশ আসলে কোনটি? চোখের একমাত্র আলোক সংবেদী অংশ হচ্ছে আমাদের রেটিনা। এই জন্যই কিন্তু দেখবা চোখের মধ্যে যে রেটিনাল যে অংশটুকু আছে, যদি আমরা একটা তীব্র আলোর মধ্যে চলে যাই তাহলে আমাদের রেটিনাটা ছোট হয়ে যায়, সংকুচিত হয়ে যায়। আবার যদি আমরা কোনো একটা মৃদু আলোর মধ্যে যাই তখন কিন্তু আমাদের রেটিনাটা বড় হয়ে যায়। মানে যে আমরা বলি যে চোখ ছোট হয়ে যাওয়া মানে কিন্তু আমাদের যে পাতা যে ছোট হয়ে যায় তা কিন্তু না। রেটিনা, ভিতরে যে রেটিনার যে অংশটুকু থাকে সেটা কিন্তু আমাদের কি হয়ে যায়? সংকুচিত হয়ে যায়। আর যখন কম আলো থাকে, কম ইন্টেন্সিটির আলো থাকে বা কম তীব্রতার আলো থাকে, তখন সেই জায়গাগুলোতে হচ্ছে রেটিনা হচ্ছে কি প্রসারিত হয়ে যায়। এই জন্য আমরা বলি যে একমাত্র আলোর প্রতি সংবেদনশীল অংশ আসলে কোনটা চোখের? সেটা হচ্ছে রেটিনা। ওকে, তো এই ছিল ভাইয়ের পক্ষ থেকে হচ্ছে তোমাদের কেমিস্ট্রি এবং বায়োলজি পার্টটুকু। ইনশাল্লাহ পরবর্তী লেকচার তোমাদের সাথে আবারও দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে ভাইয়ার পক্ষ থেকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। এই কয়েক বছরের ঠিক যে আছে নিবিড় ভাই, লেখাগুলো থ্যাংক আছে ইউ। সেগুলা এভাবেই আসছেন না? 15-20 বছর হ্যাঁ আগে হ্যাঁ ভাইয়া, ঠিক আছে। এগুলা থেকে আচ্ছা।
ওকে, তাহলে চলো আমরা শুরু করি। আবার হচ্ছে আজকে আমাদের ভার্সিটি সলভ ক্লাস 9, তো ম্যাথের পার্টটা আমি দেখাবো। তো প্রথমে ম্যাথ রিলেটেড কিছু রিটেন যেগুলো আছে এগুলো একটু দেখি আমরা। চলো শুরু করি। দেখো, দেখাইতে হবে যে এ সমান বি যদি না হয় তাহলে এই সমীকরণের মূলগুলা বাস্তব হইতে পারে না, ঠিক আছে? তো খেয়াল করো, এই যে সমীকরণ আছে এটা একটা দ্বিঘাত সমীকরণ, তাই না? তো এই সমীকরণের মূলগুলা বাস্তব কখন হবে? এই সমীকরণের মূলগুলা বাস্তব হবে যখন হচ্ছে তোমার এর নিশ্চায়কের মান গ্রেটার দ্যান অর ইকুয়াল টু কি হয়, 0 হয়, ঠিক আছে? এটা বাস্তব হবে যখন এই সমীকরণের নিশ্চায়কের মান গ্রেটার দ্যান অর ইকুয়াল টু কি হয়, 0 হয়। তাহলে নিশ্চায়কের মানটা চলো আমরা বের করি। এটা হলো টু -2a প্লাস বি, এটা হলো নিশ্চায়ক। এটা হলো বি স্কোয়ার -4ac, ঠিক আছে? এটা হলো নিশ্চায়ক বি স্কোয়ার -4ac। তাহলে এখানে খেয়াল করো যে যদি আমরা এখানে করি তাহলে 4 এখানে আসতেছে a প্লাস বি হোল স্কোয়ার আর -8 a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এরকম দেখতে আসতেছে রেজাল্ট। তাহলে 4 যদি একটা কমন নিয়ে ফেলো তাহলে a প্লাস বি হোল স্কোয়ার -2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, তো এখন তাহলে এখানে দেখো 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি? 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে তোমার a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, মাইনাস না মনে হয় প্লাস আর কি, প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে দেখো এই যে a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার কাট যায়, তাহলে আলটিমেটলি 4 তার সাথে আছে a মাইনাস বি হোল স্কোয়ার। সো যদি আমরা ভালো করে লিখি তাহলে -4 a মাইনাস বি হোল স্কোয়ার, এটা হলো এই সমীকরণের নিশ্চয়কের মান। তো বাস্তব হওয়ার শর্ত হচ্ছে, বাস্তব হলে কি, বাস্তব হলে মূলদ্বয় বাস্তব হলে তোমার হচ্ছে এই নিশ্চয়কের মানটা কি হবে, এটা হবে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। তাহলে এটা লেখা যাবে যে 4 মাইনাস আছে সামনে, a মাইনাস বি হোল স্কোয়ার, দিস শুড বি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তাহলে তুমি বলতে পারো যে ভাইয়া যে -a মাইনাস বি হোল স্কোয়ার এটা হয়ে যাবে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। এখন একটা জিনিস খেয়াল করো, খুব মজার একটা জিনিস, এই যে a মাইনাস বি হোল স্কোয়ার, এই জিনিসটা একটা পূর্ণবর্গ সংখ্যা, তাই না? এই জিনিসটা কি আমাদের একটা পূর্ণবর্গ। এইটা যদি পূর্ণবর্গ হয় দ্যাট মিন্স এইটা কি অলওয়েজ পজিটিভ না? অলওয়েজ পজিটিভ, তাই না? এটা যেহেতু পূর্ণবর্গ এটা অলওয়েজ পজিটিভ, হাইয়েস্ট কি হইতে পারে, অর 0। এটা হচ্ছে তোমার 0, 0 কিন্তু পূর্ণবর্গ। ওকে, কিন্তু সামনে যদি একটা মাইনাস থাকে, একটা পজিটিভ নাম্বারের সামনে যদি আমি একটা মাইনাস দেই, জিনিসটা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। তো আমাদের এখানে বলা হয়েছে এই নিশ্চয়কের মান গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 বা পজিটিভ হইতে হবে বা 0 হইতে হবে। তো তুমি যদি একটা পজিটিভ নাম্বারের সামনে মাইনাস দাও এটা কিন্তু নেগেটিভ হয়ে যাবে। তাহলে এটা কিন্তু কখনোই তোমার হচ্ছে বাস্তব হওয়া সম্ভব না। যদি তোমার হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার এইটার মানটা যদি না কি হয়, 0 হয়, ঠিক আছে? তাহলে কারণ কি, এটা কিন্তু কখনোই, এইটার মান যদি হচ্ছে 0 ব্যতীত অন্য যা কিছু হোক না কেন তার জন্য কিন্তু এই রেজাল্টটা নেগেটিভ হয়ে যাবে, কারণ এটা একটা পজিটিভ নাম্বার, তার সামনে মাইনাস দেওয়ার কারণে রেজাল্টটা নেগেটিভ হয়ে যাবে। সো আলটিমেটলি তোমার এখানে এটা পূর্ণবর্গ হওয়ার কারণে এটা যদি তোমার 0 ব্যতীত অন্য কোনো নাম্বার হয় তার জন্য কিন্তু গ্রেটার দ্যান 0 এই কন্ডিশনটা পসিবল না। তাহলে অনলি ওয়ে হচ্ছে এটার মানটা ইকুয়াল টু 0 হইতে হবে। তাহলে সেই ক্ষেত্রে কি হবে যে a মাইনাস বি হোল স্কোয়ার এটার মানটা 0 হবে। তাহলে এখান থেকে কি হবে, a মাইনাস বি সমান 0 হবে, বা তুমি লিখতে পারো কি হবে, a সমান b হবে, ঠিক আছে? তাহলে এখানে আমাদের কি হচ্ছিল যে a সমান b না হলে, a সমান b না হলে মূলগুলো বাস্তব হবে না, ঠিক আছে? মূলগুলো বাস্তব হবে না। ঠিক আছে, এ সমান বি না হলে মূলগুলো বাস্তব হবে না। প্রথম অঙ্কটা আশা করি তোমরা বুঝতে পারছো। চলো পরবর্তী তাহলে চলে যাচ্ছি। এই সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে আলফা বাই বিটা আর বিটা বাই আলফা বিশিষ্ট মূল বিশিষ্ট সমীকরণ বের করতে হবে। তাহলে এই সমীকরণের মূলগুলো যদি আলফা বিটা হয় তাহলে আমরা কি কি বলতে পারি বলতো? আমরা বলতে পারি হচ্ছে মূল দুইটার যোগফল মাইনাস বি বাই এ, তার মানে আলফা প্লাস বিটার মানটা হয়ে যাবে 7। আচ্ছা, আর মূল দুইটার গুণফল এটা হচ্ছে তোমার সি বাই এ, তাহলে মূল দুইটার গুণফল হয়ে যাচ্ছে 10। ওকে, তাহলে নতুন সমীকরণটা যেটা দিছে, নতুন সমীকরণের মূল কি কি আছে, একটা আছে আলফা বাই বিটা, একটা হচ্ছে বিটা বাই আলফা।
তাহলে দেখো নাও মূলদ্বয়ের যোগফল কত হবে বলো তো? এটা হবে হচ্ছে তোমার আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা। ওকে, তাহলে কি আসতেছে দেখো, এখানে আলফা বিটা উপর আসতেছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। তাহলে তুমি এটা বলতে পারো যে ভাইয়া এটা এরকম হয়ে যাবে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, আর নিচে হয়ে যাবে কি একটা আলফা বিটা। এই মানগুলো সবগুলো যদি এখানে একটু বসায় দাও, দেখো কি আসতেছে, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মানে 7 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 10 ডিভাইডেড বাই কি আসতেছে, আলফা বিটার মান আসতেছে 10। তাহলে 49 থেকে তোমার হচ্ছে যদি তুমি 20 বাদ দাও, তোমার আসতেছে কত, 29। ঠিক আছে, 29/10 এটা হয়ে যাচ্ছে তোমার আমার এই মূলদ্বয়ের যোগফলের মান। আবার মূলদ্বয়ের গুণফল তোমার কত আসতেছে, আলফা বাই বিটা ইন্টু বিটা বাই আলফা, কিন্তু কাটাকাটি করে কত আসবে, 1 আসবে। তাহলে নতুন সমীকরণটা কেমন হবে? নতুন সমীকরণটা হবে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল সমান 0। তাহলে কি আসবে বলো, এক্স স্কোয়ার মাইনাস 29/10 এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এটা পরের লাইনে তুমি একটা 10 দিয়ে গুণ করে দিতে পারো, 10x স্কোয়ার মাইনাস 29x প্লাস 10 ইজ ইকুয়াল টু 0। এটাই কিন্তু তোমার আনসার, এটাই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত উত্তর। হোপফুলি তোমরা এটা বুঝতে পারবা যে আমাদের মূলদ্বয়ের যোগফল হচ্ছে মাইনাস বি বাই এ আর মূলদ্বয়ের গুণফল হচ্ছে সি বাই এ। এটা করে আমরা নতুন সমীকরণের মূলগুলা বের করছি। আচ্ছা, এরপরের ম্যাথটা দেখো যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমীকরণের মূল দুইটা হচ্ছে, যদি ধরে নিলাম আলফা বিটা, আর এই সমীকরণের মূলগুলা হচ্ছে কি বলতো, এই সমীকরণের মূলগুলা হচ্ছে আমরা মনে করতেছি গামা ডেল্টা। তো বলছে এই সমীকরণের মূল দুইটার যে অনুপাত আলফা বাই বিটা, আর এই সমীকরণের মূল দুইটার অনুপাত গামা বাই ডেল্টা, এই দুইটা অনুপাত সমান। বোঝা গেছে? তাহলে আমাদের কিছু একটা প্রমাণ করতে হবে। তো আমরা প্রথম কেসটা যেটা এখান থেকে লিখতে পারি, আলফা প্লাস বিটা মাইনাস বি বাই এ, আর আলফা বিটা সমান লিখতে পারো সি বাই এ। আর এখানে তুমি কি লিখতে পারো, এখানে লিখতে পারো গামা প্লাস ডেল্টা সমান মাইনাস বি ওয়ান বাই এ ওয়ান, আর গামা ডেল্টার গুণফল এটা হচ্ছে তোমার সি ওয়ান বাই এ ওয়ান। তাহলে তুমি দেখো এখানে আমাদের নাও কি দেয়া আছে, আমাদের দেয়া আছে যে আলফা বাই বিটা আর গামা বাই ডেল্টা এই দুইটা জিনিস সমান, মানে আলফা বাই বিটা সমান হচ্ছে গামা বাই ডেল্টা, এটা দেয়া আছে। তো দেখো আমাদের যেই জিনিসগুলো দেয়া আছে এইগুলা দিয়ে তোমার হচ্ছে এইগুলার মান যেহেতু আমরা জানি, সেটা দিয়ে এটাকে কোনোভাবে প্রকাশ করতে হবে। আলফা প্লাস বিটা যেহেতু আছে, এটা আনার জন্য আমরা একটু যোজন বিয়োজন করতেছি, বা আসলে বিয়োজন যোজন করতেছি। উপরে মাইনাস নিচে প্লাস, গামা মাইনাস ডেল্টা গামা প্লাস ডেল্টা। এইটা করার পরে দেখো এই আলফা প্লাস বিটা বা গামা প্লাস ডেল্টার মানগুলো আমাদের জানা আছে, কিন্তু তোমার হচ্ছে এই যে মাইনাসের মানগুলো আমাদের জানা নাই। তার জন্য আমরা যদি একটু বর্গ করে দিই বোথ সাইডকে, আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার ডিভাইডেড বাই আলফা প্লাস বিটা হোল স্কোয়ার, আর এখানে আসতেছে এরকম ভাবে গামা মাইনাস ডেল্টা হোল স্কোয়ার ডিভাইডেড বাই গামা প্লাস ডেল্টা হোল স্কোয়ার। তাহলে উপরের মাইনাস গুলাকে যদি আমরা এখন এই ফর্মুলাতে অ্যাপ্লাই করি, যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, নিচে আসতেছে এ প্লাস বি হোল স্কোয়ার, এখানেও এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, নিচেও কি আসতেছে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে দেখো কি হচ্ছে এখানে, যে তুমি যদি এখন কেটে কাটাকাটি করো, 1 মাইনাস 4 আলফা বিটা ডিভাইডেড বাই আলফা প্লাস বিটা হোল স্কোয়ার, এখানেও তাই 1 মাইনাস 4 গামা ডেল্টা ডিভাইড বাই গামা প্লাস ডেল্টা হোল স্কোয়ার। বোথ সাইড থেকে 1 1 কাটা, বোথ সাইড থেকে মাইনাস চলে যায়, 4 4 কাটা, তাহলে থাকতেছে দেখো আলফা বিটা ডিভাইড বাই আলফা প্লাস বিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু গামা ডেল্টা ডিভাইড বাই গামা প্লাস ডেল্টা হোল স্কোয়ার। এই মানগুলো যদি এখন তুমি বসায় দাও, আলফা বিটার মানটা হচ্ছে তোমার সি বাই এ, আর আলফা প্লাস বিটা হোল স্কয়ার হচ্ছে বি স্কয়ার বাই এ স্কয়ার। এখানেও তাই, এটা হচ্ছে সি ওয়ান বাই এ ওয়ান, আর এটা হচ্ছে বি ওয়ান স্কয়ার বাই এ ওয়ান স্কয়ার। সো কাটাকাটি করলে এখানে একটা এ থাকে, কাটাকাটি করলে এখানেও একটা এ ওয়ান থাকে, তাহলে এরকম হয়ে যাচ্ছে এসি বাই বি স্কয়ার ইকুয়াল টু এ ওয়ান সি ওয়ান বাই বি ওয়ান স্কয়ার। তাহলে দেখো কি বানাতে হবে, বি স্কয়ার বাই বি ওয়ান স্কয়ার ইজ ইকুয়াল টু এসি
বাই A1 C1। এইটাই কিন্তু তোমাকে প্রমাণ করিতে বলছে, এটা কিন্তু প্রমাণিত, এটা কিন্তু তোমাকে আসলে প্রমাণ করতে বলছে। সো এটা কিন্তু আমরা প্রমাণ আচ্ছা, পরেরটাতে বলা হয়েছে এবিসি মূলদ প্লাস বি প্লাস সির মান যদি 0 হয় তাহলে দেখাও যে এই সমীকরণের মূলদ হবে। তো দেখো এই যে এ প্লাস বি প্লাস সি যেহেতু আমাদের 0, এই বি প্লাস সি কে লেখা যাবে মাইনাস এ, এই যে সি প্লাস এ কে লেখা যাবে মাইনাস বি, আর এ প্লাস বি কে লেখা যাবে মাইনাস সি। তো সমীকরণটা দেখো আসলে এরকম হয়ে যাবে যে মাইনাস এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস সি ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো -2a এক্স স্কোয়ার -2b এক্স -2c ইজ ইকুয়াল টু 0। তাহলে যদি -2 দিয়ে ভাগ করে দাও, দেখো a এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তো এই যে সমীকরণটা তুমি পাইলা, এর নিশ্চায়ক ডি, এটার মানটা কি হবে বলতো? বি স্কোয়ার -4ac। তাহলে এখান থেকে দেখো নিশ্চয়কের মানের এই বি কে কি লেখা যায়? বি কে এখান থেকে লেখা যায় মাইনাস এ প্লাস সি, তাই না? তাহলে এখান থেকে দেখো মাইনাস এ প্লাস সি হোল স্কোয়ার -4ac। সো দেখো এখানে এরকম হয়ে যাচ্ছে এ প্লাস সি হোল স্কোয়ার -4ac। সো এরকম হয়ে যাচ্ছে যে এ মাইনাস সি হোল স্কোয়ার। তাহলে ডি এর মানটা দেখো হয়ে গেছে একটা, নিশ্চয়কের মানটা হয়ে গেছে কি বলতো? পূর্ণ বর্গ। তাহলে অতএব কি মূলগুলো মূলদ হবে। যেহেতু নিশ্চয়কের মানটা পূর্ণবর্গ, তাহলে মূলগুলা কি হবে? মূলদ হবে, মূলগুলা মূলদ হবে। তো এইটাই কিন্তু তোমাকে প্রমাণ করতে বলছিল যে এখানে যেহেতু এ সি মূলদ, তাহলে এটা কিন্তু একটা পূর্ণবর্গ রাশি হয়ে যাচ্ছে। সো আলটিমেটলি তোমার এখানে কি হবে? মূলগুলা মূলদ হবে। ওকে, তো চলো এবার আমাদের এমসিকিউ পার্টে চলে যাই। এমসিকিউ পার্টে যদি আমরা দেখি যে নিচের একটি সমীকরণের মূল, নিচের কোন সমীকরণের একটা মূল -2 প্লাস √3i? তার মানে এই ব্যাপারটা এরকম যে এক্স সমান -2 প্লাস √3i। তো তোমাদেরকে এটা শেখানো হয়েছে যে ভাইয়া এরকম থাকলে তুমি এই আই যুক্ত পার্টটাকে এক্স এ রাখবা আর আই ছাড়া পার্টটাকে এক্স এ নিয়ে যাবা। তারপর যদি বর্গ করে দাও, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 ইজ ইকুয়াল টু 3i স্কোয়ার মানে -3। তাহলে কি আসবে? এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 7 ইজ ইকুয়াল টু 0। এইটা কোথায় আছে? এটা তোমার 4 নাম্বার ইকুয়েশন আছে। সো এটা দিয়ে আমাদের কিন্তু 4 লাইন। আচ্ছা, এরপরে বলা হয়েছে যে এই সমীকরণের মূলগুলো আলফা বিটা গামা হলে আমাদেরকে এটার মান বের করতে হবে। তো দেখো এটাকে লেখা যায় এক্স কিউব প্লাস 0x স্কোয়ার, যেহেতু এক্স স্কোয়ার টার্মটা নাই, মাইনাস পি এক্স প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণের মূলগুলা আলফা বিটা গামা হলে মূলগুলার যোগফল মাইনাস বি বাই এ, যেহেতু বি এর মান 0 তাহলে এটা হয়ে যাচ্ছে 0। আর আলফা বিটা বিটা গামা গামা আলফা, এটার মান হচ্ছে তোমার সি বাই এ মানে মাইনাস পি। আর আলফা বিটা গামা এটা হচ্ছে মাইনাস ডি বাই এ, সো মাইনাস কিউ। ওকে, তাহলে দেখো আমরা এখান থেকে একটা জিনিস পাচ্ছি যে মূলগুলোর যোগফলের মানটা হচ্ছে 0। সো আগের বারের মতো আমরা লিখতে পারবো যে বিটা প্লাস গামার মান হবে মাইনাস আলফা, এটার মান হবে মাইনাস বিটা, এটার মানটা হবে কি মাইনাস গামা। সো এই জিনিসটা এরকম হয়ে যাচ্ছে -2 আলফা -2 বিটা -2 গামা। তাহলে তিনটা মাইনাস গুণ করলে একটা মাইনাস হয়ে যাবে, 8 আলফা বিটা গামা। আলফা বিটার গামার মান কত? মাইনাস কিউ। তাহলে বসায় দাও -8 ইন্টু মাইনাস কিউ, সো হবে 8q। এটা হলো বি নাম্বারে আছে, সো বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে খেয়াল করো এই সমীকরণের মূলদ্বয়ের অনুপাত 1:3 হলে কোনটা সত্য? তাহলে এই সমীকরণের মূলগুলা একটা যদি আলফা ধরো আর একটা 3 আলফা ধরতে হবে, কারণ অনুপাতটা বলা হয়েছে 1:3। তাহলে তুমি বলতে পারবা কি বলতো? মূলগুলার যোগফল সমান হচ্ছে মাইনাস বি বাই এ। মানে তুমি বলতে পারো ভাইয়া 4 আলফার মানটা আমাদের আসলো -2 বাই এ। তো কাটাকাটি করলে এইখানে তোমার একটা 2 থাকতেছে, তাহলে এখান থেকে আলফার মানটা আসতেছে -1/2 এ, আলফার মানটা আসতেছে -1/2 এ। আচ্ছা, আবার মূলগুলার গুণফল কি হবে? মূলগুলার গুণফল হচ্ছে আলফা ইন্টু 3 আলফা সমান হচ্ছে তোমার সি বাই এ। ওকে, তাহলে 4 আলফা স্কোয়ারের মান আসলো সি বাই এ। তুমি গুণ করে দাও 1 এটা যদি বর্গ করে দাও তুমি আলফার মানটাকে, 4 তো ছিলই, 4 এ স্কোয়ার ইজ ইকুয়াল টু সি বাই এ। তাহলে আলটিমেটলি তোমার এই জায়গাটাতে যেটা আসে, যে এটা 4 4 কাটা যায়, একটা এ কাটা যায়,
তাহলে তোমার হচ্ছে কোথাও একটা ভুল হয়েছে, যে এখানে তোমার 4 না 3 আলফা স্কোয়ার ছিল, এখানে 3 আলফা স্কোয়ার হবে, তাহলে 3 এখানে হচ্ছে 4, তাহলে এখানটা এ কাটা যায়, তাহলে এরকম হচ্ছে যে তোমার 4ac সমান 3, এটা হলো তোমার এখান থেকে পাওয়া যাচ্ছে। সো বি নাম্বার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এরপরে বলা হয়েছে যে এর সাথে তার ইনভার্সটা গুণ করলে আর এ ইনভার্সের সাথে এ গুণ করলে যে 1 হয়, এটাকে আমরা বলি কি গুণের বিপরীতক বিধি, তাই না? বিপরীতক বিধি। আর যদি এর সাথে তোমার হচ্ছে মাইনাস এ যোগ করো, তারপরে তোমার হচ্ছে মাইনাস এর সাথে তুমি যদি এ যোগ করো, যে 0 হচ্ছে, এটা হচ্ছে যোগের বিপরীতক বিধি, তাই না? সো আলটিমেটলি এইটাকে আমরা বলি হচ্ছে বিপরীতকের অস্তিত্বশীলতা, যে কোনো একটা জিনিসের সাথে তার ইনভার্স গুণ করলে গুণের অভেদক হচ্ছে 1, এটা পাওয়া যায়। কোনো একটা জিনিসের সাথে যেই জিনিসটা গুণ করলে গুণের অভেদক পাওয়া যায় তাকে আমরা বলি বিপরীতক। কোনো একটা জিনিসের সাথে যে জিনিসটা যোগ করলে যোগের অভেদক পাওয়া যায় 0, সেটাকে আমরা বলতেছি হচ্ছে যোগের বিপরীতক। ওকে, তাহলে এটাগুলোকে আমরা বলতেছিলাম হচ্ছে বিপরীতক বিধি। এরপরে বলা হয়েছে যে এইটার পরম মান চিহ্ন দ্বারা প্রকাশ করলে কি হবে। তো 10 আর 4 হচ্ছে 14, তাকে 2 দিয়ে ভাগ করলে তোমার কত আসতেছে 7। তাহলে এই যে 7টাকে তুমি সকল সাইড থেকে কি করবা, বিয়োগ করে দিবা, যে 4 লেস দ্যান x লেস দ্যান 10, সব সাইড থেকে 7 বিয়োগ করে দিলে 4 মাইনাস 7 x মাইনাস 7 10 মাইনাস 7 10 মাইনাস 7, তাহলে এখানে আসতেছে মাইনাস 3 লেস দ্যান x মাইনাস 7 লেস দ্যান 3। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, x মাইনাস 7 এর মডুলাস লেস দ্যান ইকুয়াল টু 3, x মাইনাস 7 এর মডুলাস ইকুয়াল টু নাই, সরি, x মাইনাস 7 এর মডুলাস লেস দ্যান 3। এটা হলো তোমার ডি নাম্বারে আছে। সো ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো কি করতে হয়, যে এই দুইটাকে অ্যাভারেজ করে সব সাইড থেকে বিয়োগ করে দিতে হয়, তোমরা এটা জানোই। এরপরে দেখো বলা হয়েছে এ বড় বি ছোট, এ বড়, ঠিক আছে, এ বড় বি ছোট, আর এই অসমতাটার মানটা গ্রেটার দ্যান 0 বা পজিটিভ, এই অসমতাটার মান কি গ্রেটার দ্যান 0 বা পজিটিভ। সো প্রথম কাজ কি, প্রথম কাজ তুমি বের করবা যে এই অসমতাটা কোথায় কোথায় 0 হয়, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা টার্মগুলা, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা উৎপাদক কোথায় কোথায় 0 হয়। একটা হচ্ছে x মাইনাস বি এর মানটা 0 হয় হচ্ছে x এর মানটা যখন b তে, আর x মাইনাস এর মানটা 0 হয় যখন x এর মানটা a তে। তাহলে তোমার এই সংখ্যা রেখার সঙ্গে সঙ্গে একটা আঁকায় ফেলবা, যে ইন্ডিভিজুয়াল টার্মগুলা একটা b তে 0 হয়, একটা এ তে 0 হয়, তাই না? তাহলে তোমার কোনটা বড়, এ বড় বি ছোট, তাই না? তাহলে এখানে হবে বি আর এখানে হবে কি এ, এখানে হবে একটু বি আর একটু কাছাকাছি নেই, এখানে হবে বি আর এখানে হবে কি এ, যে এ বড় বি ছোট। ঠিক আছে, আমি ইচ্ছা করে একটা নাম্বার ধরে নিই, চলো, যে এইটা, এই যে সে তোমার ধরি তোমার বুঝতে সুবিধার জন্য, এ এর মানটা হচ্ছে 5, বি এর মানটা হচ্ছে 2, তাহলে এই অসমতাটা কেমন হয়ে যাচ্ছে বলতো, x মাইনাস 2 ডিভাইড বাই x মাইনাস 5, এটা হচ্ছে গ্রেটার দেন 0, এরকম দেখতে হয়ে যাচ্ছে। ওকে, বি এর মানটা আমরা ছোট ধরলাম, এ এর মানটা আমরা বড় ধরছি। ওকে, তাহলে এটা হলো কত, এটা হলো 5, এটা হলো তোমার 2। এখন তুমি চিন্তা করো যে একটা 2, 5, এই দুইটা সংখ্যা পুরা সংখ্যা রেখাকে 3টা ভাগে ভাগ করছে। একটা ভাগ কি, একটা ভাগ হচ্ছে 2 থেকে ছোট, একটা ভাগ হচ্ছে 2 থেকে 5 এর মধ্যে, আর একটা ভাগ হচ্ছে 5 থেকে বড়। এখন তুমি প্রথমে চিন্তা করবা কি ভাইয়া, যে ভাইয়া এই যে x মাইনাস 5 যেহেতু নিচে আছে, মানে এখানে যেহেতু ইকুয়াল টু সাইন নাই, এখানে কোনো জায়গায় ইকুয়াল টু সাইন নাই, সো এই জিনিসটা 2 এরও সমান হতে পারে না আর 5 এরও সমান হতে পারে না, আর 5 এর সমান হলে কিন্তু এটা অসংজ্ঞায়িত হয়ে যাবে, সো এটা আরো ইম্পসিবল। এখন তুমি এই 2 থেকে ছোট একটা নাম্বার চিন্তা করো, মনে করো 1, 1 চিন্তা করলে দেখো তোমার উপরেও নেগেটিভ আসে, নিচেও কি আসে, নেগেটিভ আসে, তাহলে দুইটাই নেগেটিভ হওয়ার কারণে আমাদের ভাগফলটা কি হয়ে যাচ্ছে, পজিটিভ হয়ে যাচ্ছে। সো এই সাইডটা কিন্তু আমাদের গ্রহণযোগ্য। তো এই সাইডটা যদি গ্রহণযোগ্য হয়, তারপরেরটা গ্রহণযোগ্য হবে না, তারপরেরটা আবার গ্রহণযোগ্য হবে। এটা ছিল আমাদের জাম্প রুল, ঠিক আছে, এটা ছিল আমাদের জাম্প রুল, যে আমাদের প্রথম সাইডটা যদি গ্রহণযোগ্য হয় তারপরেরটা হবে না, তারপরেরটা হবে। তাহলে আমাদের সমাধান ক্ষেত্রটা কেমন হবে, সমাধান ক্ষেত্রটা এরকম হবে যে এই যে বি থেকে ছোট আর কি হবে বলতো, আর হচ্ছে তোমার এ থেকে বড়। তাহলে আলটিমেটলি তোমার এটা সমাধান কি, যে এক্স গ্রেটার দেন এ অর তোমার কি বলতো এক্স লেস দেন বি, ঠিক আছে, এক্স গ্রেটার দেন এ অর এক্স লেস দেন বি, এটা এ নাম্বারে আছে। অথবা তোমরা এটা ব্যবধিতে লিখতে পারতা, যে মাইনাস ইনফিনিটি থেকে বি, দুইটাই ফার্স্ট ব্র্যাকেট, কারণ সমান হচ্ছে না, ইউনিয়ন এ থেকে ইনফিনিটি, এভাবেও তোমরা লিখতে পারতা। আরেকটা জিনিস হচ্ছে, ছোট্ট একটা কথা একটু বলতে চাচ্ছি, যে যদি এইখানে ইকুয়াল টু সাইন থাকতো, যে এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 5 গ্রেটার দেন অর ইজ ইকুয়াল টু 0, সেই ক্ষেত্রে যেটা হইতো, দেখো রেজাল্টটা মোটামুটি সেমই আসতো,
ঠিক আছে, এখানে তোমার 2 আছে, এখানে তোমার 5 আছে, তাহলে এইখানে রেজাল্টটা মোটামুটি সেমই আসতো, কিন্তু এইটা 2 এর এক্স এর মান যদি 2 হয় তাহলে এটার মান 0 হচ্ছে, তাহলে এটা গ্রহণযোগ্য। বাট এক্স এর মান যদি 5 হয় তাহলে এটার মান কিন্তু 0 হচ্ছে না, অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে। সো 5 কিন্তু গ্রহণযোগ্য না। সো এই সীমা গ্রহণযোগ্য, এই সীমা গ্রহণযোগ্য না, আবার এই সীমা গ্রহণযোগ্য না। 2 এর সমান হইতে পারে কিন্তু 5 এর সমান হইতে পারে না। সো এটা কি হবে বলতো? এটা হবে x লেস দ্যান অর ইজ ইকুয়াল টু 2, অথবা তোমার কি বলতো x গ্রেটার দ্যান অর ইজ ইকুয়াল টু 5। সো এই ক্ষেত্রে তোমার যদি এইভাবে করতে তাহলে একটাতে ইকুয়াল টু হবে আর একটাতে কিন্তু ইকুয়াল টু হবে না। বোঝা গেছে? এই জিনিসটা মাথায় রাখতে হবে যে ইকুয়াল টু যদি থাকে আর যদি ভাগ আকারে থাকে তাহলে যে জিনিসটা নিচে আছে সেটা সমান কিন্তু হওয়া পসিবল না, উপরের গুলো সমান হওয়া পসিবল। উপরে যেটা আছে এটা সমান হলে 0 সমান হবে, তো সেটা তো সমস্যা নেই, কিন্তু যদি নিচেরটা সমান হয় তাহলে এটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। ওকে, তাহলে এটার জন্য কি হবে ব্যবধি দিয়ে লিখলে, এটার জন্য ব্যবধি দিয়ে লিখলে যেটা হবে দেখো, মাইনাস ইনফিনিটি থেকে 2 ফার্স্ট ব্র্যাকেট ইউনিয়ন 5 থেকে ইনফিনিটি, এখানে দুইটাই ফার্স্ট ব্র্যাকেট, আর 2 এর ক্ষেত্রে কিন্তু থার্ড ব্র্যাকেট হইছে। ঠিক আছে, 2 এর ক্ষেত্রে থার্ড ব্র্যাকেট হইছে কারণ ইকুয়াল টু আছে। ওকে, তো দেখো তারপরে কি আছে, এই সমীকরণের মূলগুলার বর্গের সমষ্টি কত। তো এই সমীকরণটা যদি তুমি দেখো তাহলে x কিউব ইজ ইকুয়াল টু 1, তাহলে x ইজ ইকুয়াল টু কিউব রুট অফ 1, তাহলে এটা হচ্ছে 1 ওমেগা আর ওমেগা স্কয়ার, তাহলে একের ঘনমূল হচ্ছে 1 ওমেগা আর কি ওমেগা স্কয়ার, তাহলে বর্গের সমষ্টি হইলে 1 স্কয়ার ওমেগা স্কয়ার বলে ওমেগা স্কয়ার স্কয়ার, তাহলে 1 স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা 4, তাহলে দেখো 1 প্লাস ওমেগা স্কয়ার আর এই ওমেগা 4 এর মান হচ্ছে ওমেগা, রেজাল্ট চলে আসবে 0। ওকে, এরপরটা খেয়াল করো যে এইটাও লেখো 0, মানে এক্স স্কয়ার টার্ম নেই, এক্স স্কয়ার টার্ম নেই, তাহলে এক্স কিউব প্লাস 0 এক্স স্কয়ার প্লাস 3x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। এর মূলগুলা যদি আমার আলফা বিটা গামা হয়, মূলগুলার যোগফল আচ্ছা মাইনাস বি বাই এ, এটার মান হয়ে যাবে 0। তারপরে কি হবে বলো, আলফা বিটা বিটা গামা গামা আলফা, এটা হবে সি বাই এ মানে 3/1 মানে 3, আর আলফা বিটা গামা এটার মানটা হয়ে যাবে মাইনাস ডি বাই এ মানে -4। ঠিক আছে, এটা হয়ে যাবে -4। এই তিনটা জিনিস আমরা আশা করি এখনো বুঝি। তাহলে এটা যদি হয় তাহলে খেয়াল করো আমাদের যে প্রদত্ত রাশিটা আছে গামা স্কোয়ার, আর এই আলফা প্লাস বিটাকে আমরা লিখতে পারি এখান থেকে মাইনাস গামা, কারণ আমাদের আলফা প্লাস বিটা প্লাস গামার মান 0। আবার আলফা স্কোয়ারকে লেখা যায় নিচে লেখা যাবে মাইনাস আলফা, বিটা স্কোয়ার নিচে লেখা যাবে মাইনাস বিটা। সো বেসিক্যালি দেখো এরকম হয়ে যাচ্ছে, মাইনাস প্রদত্ত রাশিটা এরকম হচ্ছে মাইনাস গামা মাইনাস আলফা মাইনাস বিটা, সো মাইনাস আলফা প্লাস বিটা প্লাস গামা। সো এটার মান আবার কত দেওয়া আছে, এটার মান দেওয়া আছে 0। সো আলটিমেটলি -0 ইজ ইকুয়াল টু কত আসবে 0, তাহলে 0 হবে এখানেও কারেক্ট আনসার। আচ্ছা এটা দেখো a প্লাস 0 আর 0 প্লাস a ইজ ইকুয়াল টু 1, এটা কোন বিধি আমাদের, এটা আমরা বলি হচ্ছে দেখো যোগের অভেদক বিধি, যোগের অভেদক বিধি। ঠিক আছে, এটা জানি কি, যে কোনো একটা কিছুর সাথে যে জিনিসটা যোগ করলে তার কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, দেখো এর সাথে 0 যোগ করলে এটা এক্স্যাক্টলি ঠিকই থাকে, আইডেন্টিক্যাল থাকে। অভেদক মানে হচ্ছে আইডেন্টিটি, এখান থেকে এক্স্যাক্টলি আইডেন্টিক্যাল থাকে, সেটাকে আমরা বলছিলাম হচ্ছে অভেদক। আবার গুণের অভেদক বিধি কি, গুণের অভেদক বিধিটা জানি কি ছিল, তোমার হচ্ছে কোনো একটা জিনিসের সাথে যে জিনিসটা গুণ করলে সেই জিনিসটার কোনো পরিবর্তন হয় না, যেমন এর সাথে 1 গুণ করলে এ থাকে, 1 এর সাথে এ গুণ করলেও এ থাকে। সো এই 1টা হচ্ছে আমাদের কি গুণের অভেদক, আর 0টা হচ্ছে কি বলতো যোগের অভেদক। এই দুইটাকে আমরা বলি হচ্ছে অভেদক বিধি। সো এটা হচ্ছে অভেদকের অস্তিত্বশীলতা। সো ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই, মানে আমাদের ম্যাথ পার্টটা এই পর্যন্তই। এর পরের যে জিনিসটা আসতেছে তোমাদের তমাল ভাই আসতেছে। সো ভাই তমাল ভাই আপনি শুরু করতে পারেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো তোমরা হ্যাঁ এতক্ষণ পর্যন্ত হচ্ছে দেখলা যে কিভাবে ম্যাথ করতেও সুন্দর মতো বোঝানো হয়েছে। তো চলো এখন তোমাদের ফিক্স পার্টটা শুরু করি। নরমালি আমরা ফিক্সটা আগে করে ফেলি, কিন্তু আজকে ফিক্সটা হয়তো বা একটু পরে শুরু হচ্ছে। তো যে কোনো ব্যাপার না, মাঝে মাঝে অল্টার করে দেখতে ভালোই লাগে। তো দেখতে পাচ্ছ আমার স্ক্রিনে শেয়ার শুরু হয়ে গেছে। তো চলো শুরু করি। ফার্স্ট হচ্ছে আমরা এমসিকিউ নিয়ে কথাবার্তা বলবো। তো দেখো প্রথম সেটা হচ্ছে যে দুইটি চার্জ 0.1 ন্যানোমিটার দূরত্বে অবস্থান করে সামথিং সিএম মানের তড়িৎ দ্বিমেরু গঠন করে। এখানে সিএম এই কথা মানে কি, সিম্পলি কুলম্ব মিটার, আর কিছু না, ভয় পাওয়ার কিছু নাই। তাহলে এই দ্বিমেরু যে গঠন করি প্রত্যেকটি চার্জের মানটা কত হবে। এখন ব্যাপারটা হচ্ছে আমরা জানি ডিরেক্টলি সূত্র পি সমান সমান কিউ ইন্টু টোয়াইস এল। এখানে টোয়াইস এল কথা মিনটাই হচ্ছে মধ্যবর্তী দূরত্ব, কেউ আর দুই দিয়ে উল্টা পাল্টা ভাইবো না, 2l মানেই হচ্ছে মধ্যবর্তী দূরত্ব। তাহলে আমার দরকার পি কে দূরত্ব দিয়ে ভাগ করি তাহলেই তো হয়। তো দূরত্বটা কত,
তোমার এখানে দূরত্বটা চলে আসছে সিম্পলি 0.1 ন্যানোমিটার। ন্যানোমিটার কথা মানে হচ্ছে 10⁻⁻⁹ মিটার। এবং দেখো তো উপরে কত থাকবে, দ্বিমেরুর মান থাকবে 2 × 10⁻30। কাটাকাটি করবা, সুন্দর মতো চলে আসে। খালি ভুল করার জায়গাটা হচ্ছে টুয়াইসেল। এই টুয়াইসেল মানে সিম্পলি জাস্ট ডিসটেন্স, এভাবে ভাবো, ব্যাপারটা ইজি লাগবে। এবার সে নাম্বার 2 এ, দুইটি চার্জ পি মানের তড়িৎ দ্বিমেরু গঠন করলে চার্জদ্বয়ের মধ্যবিন্দু হতে চার্জের একই অক্ষের উপরে আর দূরত্বে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত হবে। তাই ধরো এটা হচ্ছে একটা প্লাস চার্জ কিউ এবং এটা একটা মাইনাস, সরি এটা হচ্ছে জাস্ট মাইনাস কিউ চার্জ। তাহলে এই দুইটা যে রেখাতে আছে, সাপোজ ধরো এটা তাদের রেখা, এই রেখার উপরই কোনো একটা বিন্দুতে আমার জানতে ইচ্ছা করে যে প্রাবল্যের মানটা কত। তাহলে যে কোনো যদি একই নির্দিষ্ট রেখার উপরে হও, তার মানে এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে 0। তো এই জন্যই অ্যাঙ্গেল যে 0 বসায় দেই, তাহলে ভিতরে তোমার যে ময় থেকে থাকে, রুট ছিল তোমার 1 + 3 cos স্কয়ার থিটা, তো মানটা বসে সিম্পলি 3 4 চলে আসে, 4 কে রুট করলে হয় 2p/r³। সো এটা হচ্ছে অ্যান্সার বি। বা ডাইরেক্ট এটা মুখস্থ সূত্র, এটা অলওয়েজ এরকমটাই হয়, এতটুকু মনে রাখলেও চলবে, আর সমস্যা নাই। কোন সমান্তরাল পাথধারকে নির্দিষ্ট বিভবে, এ দেখো সমান্তরাল পাথধারকে বসে বিভবটাকে ফিক্স করতে হবে, তাই নির্দিষ্ট বিভবের জন্য সঞ্চিত বিভব শক্তি দ্বিগুণ করতে চাচ্ছি, তাহলে পাথদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের কি অবস্থা হবে। আচ্ছা ঠিক আছে, এটা নরমাল ব্যাপার। তাহলে আমাদেরকে প্রথমে জানা দরকার সঞ্চিত বিভব শক্তির সূত্র কি। তাহলে ইউ সমান সমান হচ্ছে ½ তাহলে এখানে ভিটাকে ফিক্স করে ফেলবো, তাহলে বলতে পারি ইউ এর সাথে ডিরেক্টলি সি এর সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক। আবার সি সমান সমান ε0 a/d, তার মানে সি এর সাথে ডি এর সম্পর্কটা কিন্তু ব্যস্তানুপাতিক। তো এখন ইন্ডিভিজুয়াল চিন্তা করো, তাহলে বিভবকে আমি নির্দিষ্ট করে ফেলছি এবং চাচ্ছি সঞ্চিত শক্তিকে ডাবল করব। তাহলে যদি ইউ কে ডাবল করতে চাও, একে 2 করতে চাও, তাহলে এখানে কি হবে, এটা ইনভার্সলি প্রপোর্শনাল হয়ে যাচ্ছে না। তার মানে ডি ব্যাপারটা হচ্ছে সিম্পলি হাফ, অর্থাৎ মধ্যবর্তী দূরত্বকে অর্ধেক করতে হবে। দুইটা সূত্রকে ম্যানেজ করলে অটোমেটিক ব্যাপারটা বের হয়ে যাবে। এবার আসি নাম্বার 4 এ, একই মানের কিছু সংখ্যক ধারককে সিরিজে সংযুক্ত করলে যে তুল্যরোধ পাওয়া যাবে, সরি তুল্য ধারকত্ব পাওয়া যাবে, সমান্তরাল সংযুক্ত করলে তার 25 গুণ পাওয়া যাবে। এখন বলো যে সেখানে কয়টি ধারক ছিল। এই ক্ষেত্রে একটা ডাইরেক্ট সূত্র হচ্ছে এরকম, বা তুমি চাইলে একটা শর্টকাট আকারে বলতে পারো, CP/CS সমান হচ্ছে n²। এটা হচ্ছে মেইন শর্টকাট, এটাকে অ্যাপ্লাই করে ডাইরেক্ট অঙ্কটাকে সলভ করে ফেলা যায়। এখন এই ব্যাপারটা হয় কি হবে, অলরেডি প্রুফ করে দেওয়া আছে যে তুমি যদি সমান্তরালে অনেকগুলো ধারককে যোগ করো, যেমন ধরো এরকম একটা ধারক, তার সাথে আরেকটা ধারক, তার সাথে আরেকটা, এবার সমান্তরালে অনেকগুলো আছে, জাস্ট ধরো এখানে 3টা রাখলাম, তাই 3টা করলে কি হবে, সি, সি এবং সি, তিনটাকে যোগ করলে হয় 3c। তাহলে এভাবে আমি যদি n সংখ্যক ধারককে যুক্ত করি, সবগুলো মিলে কি হবে, সমান্তরালে হয়ে যাবে nc। তো এই জন্য সমান্তরালের ক্ষেত্রে সিপি হচ্ছে এলসি। ঠিক একইভাবে আমি যদি শ্রেণী সংযুক্ত করি, তখন দেখা যাবে ওইটাকে সি কে এন দিয়ে ডিভাইড করতে হয়, ঠিক একই প্রসেসে। সো এদিকে কম্পেয়ার করলে উত্তরটা পেয়ে যাচ্ছি CP/CS মানে n²। তাহলে আমার n সমান হচ্ছে 5। এটা শর্টকাট, ডাইরেক্ট শর্টকাট, মনে রাখো। নাম্বার 5 এ আসি, চার্জিত ফাঁপা পরিবাহী গোলকের অভ্যন্তরে তড়িৎ বিভবটা কেমন হবে। গোলকের তুমি অভ্যন্তরে যেতে চাচ্ছ, তাহলে পৃষ্ঠে যা হবে সেটারই সমান হতে হবে, এটা হচ্ছে ডিরেক্টলি বি। এটা আমরা ভালো করেই জানি যে বিভব ভিতরে গেল সেমটাই কন্টিনিউ করে। এখন আসি তড়িৎ ফ্লাক্সের এককটা কি। তো এটা দেখে অনেকেই ভয় পেয়ে যায়, তড়িৎ ফ্লাক্সের কথা মনে পড়ে না। তবে মনে করো তো, ফাই সমান সমান ই ইন্টিগ্রেশন অফ ডিএস ক্লোজ ইন্টিগ্রাল, এবং ই এবং ডিএস কে গুণ করতে হবে, এত কষ্ট না করে সমান সমান ই এ এটা বললেই তো হয়। তাহলে ই কথা মানে কি, প্রাবল্যর নিউটন পার কুলম্ব। আর এরিয়া কথা মানে কি, এরিয়া কথার মানে হচ্ছে মিটার স্কয়ার। সো দ্যাটস ওয়াই অ্যান্সারটা হচ্ছে এখানে নিউটন পার কুলম্ব মিটার স্কয়ার। অথবা ওদেরকে একবার তুমি চাইলে ফাই সমান সমান ওয়েবার ডাব্লিউ বলতে পারো, কিন্তু সাধারণত ওয়েবার এককটা ইউজ করা হয় তোমার ম্যাগনেটিক ফিল্ডের জন্য, অর্থাৎ চৌম্বক ক্ষেত্র আসলে আমরা এটাকে নিয়ে কথা বলি। ঠিক আছে, তো এই ক্ষেত্রে সাধারণত আমরা ওয়েবার নিয়ে কথা বলি না, বাট না মানে কোন দোষ নাই, তুমি ওয়েবার বলতে পারো। আচ্ছা, এখন 7 নম্বর প্রবলেমে, কোনো গোলকীয় ধারকে চার্জ তুমি দ্বিগুণ করে দিচ্ছ, এর ব্যাসার্ধ যদি দ্বিগুণ করে দেই, তাহলে সঞ্চয় শক্তি আগের চেয়ে কয় গুণ হবে। তো সোজা কথা, ইউ এর ক্ষেত্রে তুমি তো অনেকগুলো ফর্মুলাই জানো সঞ্চয় শক্তির ক্ষেত্রে, তাহলে Q²/2c আমরা কিন্তু এটাও পড়ে আসছিলাম, একটু মনে করে দেখো যে কিউ সমান সমান তুমি যে অনেকগুলো ফর্মুলা করছো, তার মধ্যে এটা ছিল একটা Q²/2c। তোমরা একটু পিডিএফটা খেয়াল করো, তাহলে দেখতে পারবা। তো এখানে U2 এবং U1 কে কম্পেয়ার করা হচ্ছে, তো কম্পেয়ার করে দেখো
সাধারণত পেয়ে যাচ্ছি Q2 স্কোয়ার আর নিচে হচ্ছে Q1 স্কোয়ার, নিচে 2C স্কোয়ার, তার উপরে 2 হচ্ছে C1। সো বেসিক্যালি Q স্কোয়ার বাই 2C এটা কি অনুপাত করছে, একবার হচ্ছে 2 দিয়ে তো আরেকবার হচ্ছে 1 দিয়ে। তাই যদি হয়, এখানে তো বলেই দিছিলাম যে ধারকের চার্জ দ্বিগুণ, মানে Q1 এবং Q2 কম্পেয়ারটা হবে দ্বিগুণ, আর তারপর তোমাকে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধের মানটাও বলা ছিল দ্বিগুণ। এখন তুমি বলতে পারো যে ভাই ব্যাসার্ধের ব্যাপারটা আবার কিভাবে চলে আসলো এখানে, তার কারণ ব্যাপারটা এইরকম। আমরা জানি গোলকীয় ধারকের ক্ষেত্রে C সমান সমান 4πε0 r, তার মানে বলতে পারি C সমানুপাতিক r। অর্থাৎ আমি যদি চাই তাহলে আমি C এর পরিবর্তে ডিরেক্টলি R কে ইন্ট্রোডিউস করতে পারি। তাহলে দেখো খেয়াল করে এখানে C1 এর পরিবর্তে ডিরেক্টলি R1 কে আনা হয়েছে এবং নিচে C2 এর পরিবর্তে ডিরেক্টলি R2 কে আনা হয়েছে। কিভাবে? তার কারণ আমরা জানি C সমান সমান 4πε0 r সমানুপাতিক। তো এই জন্য সুন্দর মতো মানটা বসাই দিছি, তারপর তো বাকি যা হওয়ার তাই, অনুপাত হতে হতে শেষ পর্যন্ত 2 চলে আসছে। দ্যাটস ইট। এবার আমরা 8 নম্বরে, একই মানের তিনটি ধারককে সিরিজে সংযুক্ত করলে হবে CS এবং সমান্তরালে সংযুক্ত করলে হয়ে যাচ্ছে CP। তাহলে CS বাই CP মানটা কত? একটু আগে বলছিলাম শর্টকাট, CP বাই CS ইজ ইকুয়াল টু n স্কয়ার। তোমাকে উল্টা করতে বলা হয়েছে, CS বাই CP ইজ ইকুয়াল টু 1 বাই n স্কয়ার, সো 1 বাই 3 স্কয়ার বা 1 বাই 9। দ্যাটস ইট, ডাইরেক্ট শর্টকাট। এটা তুমি কিন্তু একটু আগে দেখে আসছিলাম। সো এভাবে অ্যাপ্লাই করে আমরা কঠিন কঠিন অঙ্ককে একবারে সলভ করে ফেলতে পারি। এবার সে নাম্বার 9। তো এখানে দেখতে পারতেছো এ বি সি ডি, তোমাকে এখানে কিন্তু একটা বর্গ দিয়ে রাখছে, যেটার এ বিন্দু এবং সি বিন্দুতে চার্জের মান হচ্ছে প্লাস কিউ। ঠিক আছে, এখন বলা হচ্ছে ডি বিন্দুতে উভয় ক্ষেত্রেই √2 ইন্টু এত তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পাওয়া গেল। অর্থাৎ তোমাকে এখানে Q1 এবং Q2 চার্জের জন্য যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হবে সেই মানটা অলরেডি বলেই দিছে, কত? √2 ইন্টু 10⁶। তাই যদি হয় তোমাকে বলতে বলা হচ্ছে ডি বিন্দুতে লব্ধি প্রাবল্য কত। তাহলে আমরা কিন্তু খুব সুন্দর মতো বলতে পারি, যদি তোমার এখানে মান দুইটা সেম হয় এবং 90 ডিগ্রি কোণে থাকে, তাহলে উত্তরটা হচ্ছে √2 ইন্টু যে কোনো একটা ভেক্টরের মান, মানে আর ইজ ইকুয়াল টু √2 ইন্টু যে কোনো একটা ভেক্টর। কিভাবে? যদি পি ভেক্টর এবং কিউ ভেক্টর সমান সমান হয় এবং এখানে কোণের মানটা হয় 90 ডিগ্রি, তাহলে এখান থেকে লব্ধির মানটা ডিরেক্টলি হয়ে যাবে √2 অফ যে কোনো একটা ভেক্টর। তাহলে √2 ইন্টু √2 মানে কি 2। তো অ্যান্সার কোথায় দেখো তো? অ্যান্সার হচ্ছে অ্যান্সার এ। তো দেখো ফাইনালি এই যে এই লাইনটা আমি বললাম যে লব্ধি হচ্ছে যে কোনো একটা ভেক্টরের √2 গুণন। শেষ, এত অঙ্ক করার দরকার নেই, ডাইরেক্ট এক দেখাতেই বলা যায়। এবার নাম্বার 10-এ, সমান্তরাল পাত ধারকের ধারকত্ব ও পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের মধ্যে সূত্র নিচে কোনটি? ওই যে এটা পড়ে আসলাম না, সি সমান সমান এপসাইলন নট কে এ ডিভাইডেড বাই ডি। তাহলে সি সমানুপাতিক 1 বাই ডি, এই জন্য গ্রাফটা হচ্ছে এইরকম। ঠিক আছে, একদম নর্মাল জিনিস। এরকম গ্রাফ তোমরা আরো জায়গায় দেখে আসছো, মনে করে দেখো পিভি সমান এনআরটি, বা তোমার হচ্ছে পি এবং ভি গ্রাফ যখন আঁকতে বলা হতো হচ্ছে পি সমানুপাতিক 1 বাই ভি, ওই গ্রাফটাও কিন্তু দেখতে এরকম টাইপের ছিল আদর্শ গ্যাসের অধ্যায়ে। সো যখনই এরকম সমানুপাতিক থেকে ব্যস্তানুপাতিক হয়ে যাবে তখনই ব্যাপারটা এই টাইপের হয়ে যায়। এবার আসি আমরা রিটেন প্রবলেমের ক্ষেত্রে। তো বলা হচ্ছে কোনো একটি আবদ্ধ স্থানে 2 × 10⁶ নিউটন পার কুলম্ব মানের তড়িৎ ক্ষেত্র নিচ থেকে উপর দিকে ক্রিয়াশীল। ঠিক আছে, অর্থাৎ এর ডিরেকশনটা হচ্ছে আপওয়ার্ড, এই দিকে। সেই স্থানে তুমি একটা 2 মাইক্রো কুলম্ব চার্জকে রাখলা এবং সেটার জন্য যে ভর এটা হচ্ছে 200 গ্রাম। এখন ব্যাপারটা হচ্ছে এটি কোন দিকে কত ত্বরণে গতিশীল হবে। তো এটা খুব সোজা সুন্দর হিসাব হচ্ছে এ সমান সমান এফ নেট বাই এম। তার কারণ কি? আমরা জানি এফ সমান সমান এম এ, এনে কোনো মাথা ব্যথা নাই। সেদিকে যাওয়ার আগে এটা বসে ভেবে দেখো, যে কোনো বস্তুর ভর কোথায় কাজ করবে? এমজি কাজ করবে নিচে, আর কিউ ই হচ্ছে আরেকটা বল, এটা কাজ করার কথা উপর দিকে। তাহলে আপাতত আমাকে ত্বরণটা বের করতে বলেছে, আমি ত্বরণটা কিভাবে বুঝবো? এই কিউ ই আর এমজির মধ্যে যে বেশি পাওয়ারফুল হবে তার দিকে যাবে। কিউ ই বেশি হলে উপর দিকে যাবে, ওজন বেশি হলে নিচের দিকে যাবে, যে কোনো একদিকে মুভ করবে। তাহলে আসো আমরা মানটাকে বিয়োগ করে দেখি। তাহলে কিউ ই থেকে এমজি কে বিয়োগ করা হচ্ছে, কিউ হচ্ছে 2 × 10⁻⁶ কারণ মাইক্রো, আর ই হচ্ছে 2 × 10⁶। এই যে প্রশ্ন সব বলাই আছে, এটা হচ্ছে ই, এটা হচ্ছে তোমার কিউ, এম তোমাকে দেওয়া আছে 200 গ্রাম। এই তো সবগুলো মান বসানো হচ্ছে, আর জি এর মানটা তুমি এখানে 10 ধরে নিচ্ছ। ভাগ করবে কি দিয়ে? এমজির এম দিয়ে ভাগ করতে হবে, মানে 200 × 10⁻³ এই এমটাকে দিয়ে ভাগ করতে হচ্ছে। তো যেহেতু এই বিয়োগফলটা আমাকে ধনাত্মক মান দিচ্ছে, তার মানে কি আমি যে শুরুতে কিউই মানটাকে লিখছিলাম, তার মানে কিউই মানটাই বড়, তার মানে আলটিমেটলি আমার এই বস্তুটা উপর দিকেই যাবে, নিচ দিকে যাবে না। তুমি যে কোনো একটাকে বড় ধরে বিয়োগ দিয়ে দাও, দেখা যাবে যে যদি মানটা
পজিটিভ হয় তার মানে তোমার ওই মানটা বড়, আর নেগেটিভ আসলে উল্টা ধরছেই, শেষ। আচ্ছা, একটি সমান্তরাল পাত ধারকের প্রতিটি পাতের ক্ষেত্রফল হচ্ছে এত, তার মানে আমাকে এরিয়া দিয়ে রাখছে 0.01 মিটার স্কোয়ার। পাত দুইটির মধ্যবর্তী দূরত্ব ডি 1 মিলিমিটার, মানে হচ্ছে 10⁻³ মিটার। পাত দ্বয়ের সঞ্চিত চার্জ এত মাইক্রোকুলম্ব, তার মানে ইউ দেওয়া আছে কিন্তু 10⁻6 হচ্ছে এখানে একক। তাহলে এটির ধারকত্ব বের করতে হবে এবং পাত দ্বয়ের সঞ্চিত শক্তি এটাও বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো খেয়াল করে দেখো, প্রথমত ধারকত্ব সি সমান এপসাইলন নট এ বাই ডি, তাহলে করলাম মান টান বসাইলাম। এপসাইলন নট কথা মান হচ্ছে 8.854 10⁻12। তো দেখো যোগ বিয়োগ করার কোনো ব্যাপার না, শুধু পাওয়ার গুলো কাটাকাটি যায়, উপরে -12 নিচে -3 আর এখানে হচ্ছে -3, তো যোগ বিয়োগ হয়ে যাবে, সুন্দর মতো কাটাকাটি করে পড়ে থাকতেছে -11 চলে আসলো এখানে। আচ্ছা, উপরে -2 10⁻², একটু বলতে ভুল করছিলাম। আচ্ছা, তো যাই হোক, এটা চলে গেল। এখন কথা হচ্ছে যোগ বিয়োগ করলে 8.854 পাওয়ার সামথিং ফ্যাড আসলো, ধারকত্ব বের করা হয়ে গেছে। এখন আমার দরকার এখান থেকে সঞ্চয় শক্তি মানটা বের করা। তাহলে ইউ সমান কিউ স্কোয়ার বাই 2সি। তাহলে খেয়াল করে দেখো 8.854 বারবার কাটাকাটি হয়, করতে করতে যা পড়ে থাকে সিম্পলি চলে আসবে। তো অঙ্কগুলো কিন্তু বেশি ঝামেলার না, শুধুমাত্র তোমাকে যোগ বিয়োগটা বা গুণ ভাগটা ঠিক মতো করতে হবে, এতটুকুই। কোনো একটি বিন্দু চার্জ থেকে 30 সেন্টিমিটার দূরে কোন বিন্দুর প্রাবল্য 900 নিউটন পার কুলম্ব। সাপোজ ধরো এটা একটা বিন্দু চার্জ, এই চার্জের মানটা সাপোজ ধরে নাও কিউ, এখান থেকে 30 সেন্টিমিটার দূরে, সাপোজ এরকম একটা ডিসটেন্স চিন্তা করলাম 30 সেন্টিমিটার, এই দূরে এই জায়গায় যে প্রাবল্য ই, এই মানটা হচ্ছে 900 নিউটন পার কুলম্ব। এখন বলা হচ্ছে অসীম থেকে তুমি একটা 2 কুলম্ব চার্জকে টানতে 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 এই বিন্দুতে আনবা। খুব ভালো কথা। তাহলে সেই ক্ষেত্রে তোমার কতটুকু কৃতকাজ হবে বা কত কাজ করতে হবে, তুমি অসীম থেকে টেনে আনতেছো। তাই প্রথম কথা আমার তো এটা জানা দরকার যে এই ক্ষেত্রে তোমার ই এর মানের সাথে ভোল্টেজের মানের সম্পর্ক কি, এবং তারপরে যা করে আমি করবো। এখানে একটা বিষয় হচ্ছে তুমি কাকে আনতেছো, +2 কুলম্ব এই চার্জটাকে আনতেছো। সাধারণত যেই চার্জটা মুভমেন্ট করে তাকে লিখতে হয় ছোট্ট হাতের কিউ, আর যেই চার্জটা স্থির অবস্থায় বসে থাকে তাকে লিখতে হয় বড় হাতের কিউ। তাই প্রশ্নে যেহেতু আমাকে দুই রকম চার্জ নিয়ে কাজ করতেছে, প্রথম কথা আমাকে কিউটা ফিক্স করা লাগবে। যার জন্য প্রাবল্য তার জন্য হয় বড় হাতের কিউ, আর যে মুভ করবে তার জন্য হয় ছোট হাতের কিউ। তার মানে এখানে কৃতকাজ কি হবে, ডাব্লিউ সমান যেই চার্জ আসবে ইনটু বিভব পার্থক্য। তাহলে আসবে হচ্ছে কত, তোমার 2 কুলম্ব। কিন্তু প্রবলেমটা হচ্ছে অসীমের বিন্দু থেকে যেই বিন্দু তুমি আসবা তাদের মধ্যে বিভব পার্থক্য কত সেটা তোমার জানা নাই। তুমি তখন আরেকটা অ্যাপ্লাই করতে পারো, ভি সমান ই ইনটু ডি। তুমি ডিস্টেন্স জানো, তুমি প্রাবল্য জানো, তাহলে কি ওই বিন্দুর বিভবটা তুমি বের করে ফেলবা। আচ্ছা, প্রশ্ন যদি আর দিয়ে লেখছে, আমি ডিস্টেন্স বলছি, কোনো পার্থক্য নাই। তাহলে প্রথমে তো ভোল্টেজ বের হবে 270, তাহলে ওই ভোল্টেজটা বসাই দিলেই সুন্দর মতো কৃতকাজের মানটাও বের হয়ে যাবে। নর্মাল 9-10 এর অঙ্ক, এত কঠিন কিছু না, জাস্ট প্রশ্ন পড়লে হয়তো কঠিন মনে হয়। আচ্ছা, কোন একটি গোলকীয় পরিবাহীর, বি কেয়ারফুল, এটা পরিবাহীটা হচ্ছে গোলকীয়, এটা ব্যাসার্ধ 1/4 পাই সেন্টিমিটার এবং চার্জ হচ্ছে সামথিং মাইক্রোকুলম্ব। তাহলে ওই পরিবাহীর ধারকত্ব এবং সঞ্চয় শক্তি মানটা বের করো। যেহেতু গোলকীয় পরিবাহী, এই জন্য ধারকত্বটা হবে সি সমান 4 পাই এপসাইলন নট আর। এই কথা আমি একটু আগেও এমসিকিউ বলে আসছিলাম। তাহলে মানগুলো বসাই দিই, 4 পাই এপসাইলন ইনটু আর, আর এর মানটা কত, 1/4 পাই সেন্টিমিটার। ঠিক আছে, সবকিছু বসাই দেওয়া হলো, যা হওয়ার সামথিং ফ্যাট চলে আসবে। বুঝতেই পারছো 4 পাই কাটাকাটি যায়, খালি পড়ে থাকবে 8.854 পড়ে থাকলো। তাহলে চলে আসলো এখানে তোমার ধারকত্বের মান সি সমান কত। এবার দরকার সঞ্চিত শক্তি, সেই আগের বারের মতো আবারও এখানে ইউ সমান হচ্ছে কিউ স্কোয়ার ডিভাইড বাই 2সি। তুমি এটা বলতে পারো যে ভাইয়া এখানে তো উপরে আপনি 17.708 ইন্টু 10⁻⁻6 এটাকে স্কোয়ার করতেছেন, আর নিচে হচ্ছে 2সি, 2 ইন্টু হচ্ছে 8.854 ইন্টু 10⁻⁻14, আমি কিভাবে স্কোয়ার করে কাটাকাটি করব। একটু খেয়াল করে দেখো, এখানে তুমি যদি 2 এবং 8.8কে গুণ করো, এই মানটা কিন্তু 8×2 16 এবং 17 একটু বেশি আসে। তো তোমাদের বুদ্ধি খাটানো বোঝা উচিত যে নিচে গুণ করলে অ্যাকচুয়ালি 17.708 এই মানটাই আসবে। তার মানে যদি কাটাকাটি করি, উপরের একটা 17.708 এই মানটা কাটাকাটি হয়ে যায়, তাই তো। আর উপরে কি থাকে, 10⁻⁻6 কেন, কারণ -6 হোল স্কোয়ার, আর নিচে হচ্ছে 10⁻⁻14। তাহলে আর কি লাগে, তাহলে তোমার হচ্ছে এখানে থাকুক 17.708, আর এখানে 10⁻⁻12 প্লাস 14, তাহলে 2, তাহলে 2 ঘর দশমিক পিছায় যাবে। তাহলে যদি 2 ঘর পিছানো যায় তাহলে 17 70.8
জুল। দ্যাটস ইট। অঙ্ক কিন্তু কঠিন না, কিন্তু তোমাকে ঠান্ডা মাথায় বুঝতে হবে কিভাবে যোগ বিয়োগগুলো হচ্ছে, এতটুকুই তোমার বোঝা দরকার, এর চেয়ে বেশি আর কোনো সমস্যা না। এবার আসে একটা অঙ্কে, বলা হচ্ছে 12 মাইক্রোফ্যারাড এবং 6 মাইক্রোফ্যারাড মানের দুইটি ধারককে তুমি শ্রেণী সমবায়ে সংযুক্ত করবা, তাহলে তুল্য ধারকত্ব নির্ণয় করো। তো শ্রেণী সংযোগ কথা মানে কি, এরকম তুমি এক পাশে 12 নিচ্ছ তো আরেক পাশে 6 নিচ্ছ, তাহলে উত্তর হবে 1/12 প্লাস 1/6, যাই আসবে ধরে আরেকবার ইনভার্স দিয়ে দিব, তাহলে সিম্পলি চলে আসবে আমার সিএস বা এখানে ইকুইভ্যালেন্ট যাই হবে হবে। ঠিক আছে, তাহলে করলে চলে আসে 4 মাইক্রোফ্যারাড, যা আসছে। এখন বলছে যে বিভব পার্থক্য একই রেখে এই ধারকটাকে তুমি যদি সমান্তরালে সংযুক্ত করো, তাহলে কি সঞ্চয় শক্তি বাড়বে নাকি কমবে? এই কথা মানে কি, তুমি 12 এবং 6 কে এইভাবে পাশাপাশি না রেখে এই 12 আর 6 কে তুমি এখন সমান্তরালে অ্যাড করে দাও। এই যে আমি দিলাম সমান্তরালে অ্যাড করে, তাহলে এই ক্ষেত্রে কি হবে, তাহলে এই উপরে 12 আর নিচে 6 এটাকে এখন যদি আমি কম্বাইন করি, তাহলে সিপি করি, তাহলে কত হয়, 12 আর 6 যোগ করলে তখন হয়ে যাবে 18 মাইক্রোফ্যারাড। তো দেখো কই ছিল 4 মাইক্রোফ্যারাড আর কই হয়ে গেল 18 মাইক্রোফ্যারাড। আমার যেহেতু এখানে ধারকত্বের মানটাই বৃদ্ধি পাচ্ছে, তা তুমি বুঝতেই পারতেছো সঞ্চিত শক্তিও এখানে বৃদ্ধি পাওয়ারই কথা, আর অন্য কোনো কথা না। ঠিক আছে, তো হোপফুলি তোমরা বুঝতে পারছো কি বুঝাচ্ছিলাম, এবং এইখানে অ্যাকচুয়ালি আমার ফিক্সের পার্টটা শেষ হয়ে যায়, তাহলে আমি আর সেটা এখানে বন্ধ করে দিচ্ছি। আচ্ছা, তো রেজাল্ট ভাইয়া, জি ভাইয়া ঠিক আছে। আচ্ছা আমার শেষ ভাইয়া। জি ভাইয়া ঠিক আছে, তাহলে শেষ করে দিন। থ্যাংক ইউ। আর সবাই ধন্যবাদ। ভালো থাকবেন। স্টুডেন্ট তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। হ্যালো রাজাল ভাই, সালাম ভাই, কিছু বলবেন? হ্যাঁ তাহলে শেষ করে দেন। শেষ তো না ওদের? জি ভাই শেষ। হ্যাঁ, তাহলে শেষ করে দেন, স্টপ ঠিক করে আছে। দেন, স্টপ করে আচ্ছা।